আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা, এটার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা এই চ্যাপ্টারের যতটুকু অংশ আমরা দেখেছিলাম তার পর থেকে শুরু করব এবং এরপরে থাকবে হচ্ছে সিকিউ অ্যানালাইসিস পর্ব। তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের এইখানে এই পার্টটার মধ্যে আমরা গতদিন 1 নাম্বারটা শেষ করছিলাম, আমরা আজকে ঢাল থেকে শুরু করবো এবং সরলরেখার সমীকরণ, ত্রিভুজের ক্ষেত্রফল, মধ্যবর্তী কোণের সমাধিখণ্ডক, এই সবগুলোর বেসিক এবং ওয়ান শট কোশ্চেনগুলো আমরা আজকে কাভার করব। তার মানে বিশেষ করে আজকে থাকছে খ এবং গ, এই পার্টটা আমরা আজকে খ এবং গ এর এই পার্টটা কাভার করব। এবং শুরুতে প্রতিবারের মতো আমরা বেসিকগুলো তোমাকে মনে করাই দিব, যারা এই চ্যাপ্টার আগে কখনও পড়ো নাই সমস্যা নেই, আমি যতটুকু কথা তোমাকে মনে রাখতে বলবো। আমরা আজকে মোটামুটি দেখবো মাত্র তোমাকে 12টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি এই 12টা জিনিস মনে রাখতে পারো, সিকিউ তোমার জন্য একদম দুধ ভাত হয়ে যাবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এবং শুধু এই চ্যাপ্টার না, এই চ্যাপ্টারে এই 12টা জিনিস তোমার কাজে লাগবে অন্যান্য চ্যাপ্টারে গিয়েও। তুমি যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন পড়তে যাবা বা কনিক পড়তে যাবা, সবসময় দেখবে এই 12টা জিনিস তোমার কাজে লাগবে। তো সরলরেখার অন্যতম গুরুত্বপূর্ণ 12টা জিনিস যেটা আমরা আজকে কাভার করবো, এবং এইগুলো দিয়েই আমরা এই চ্যাপ্টারের সিকিউ সলভ করতে পারবো। আমি বিশেষ করে তোমাদেরকে সিকিউ অ্যানালাইসিস করে দেখাবো, কারণ অনেকেই তোমরা আসো যে হ্যাঁ এই ফর্মুলাগুলো পারো, এই বেসিক কথাগুলো তোমাদের মাথায় থাকে, কিন্তু সিকিউ গিয়ে আটকে যাও, সিকিউতে গিয়ে আটকে যাও, ধরতে পারো না কীভাবে সলভ করবা, সেটা ক্লিয়ার করে করতে পারো না, বুঝতে পারো না। তো সেটা আমি দেখাবো। তো আমরা আজকে বেসিক এবং ওয়ান শট কোশ্চেনটা একসাথেই দেখব। যেই 12টা জিনিসের কথা বললাম, এই 12টা জিনিস আমরা ওয়ান শট কোশ্চেন করানোর আগে আমি বেসিকটুকু তোমাকে সাথে সাথে বলে দিব, তারপরে তো সিকিউ অ্যানালাইসিস থাকতেছি। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি হচ্ছে এইখান থেকে, আমাদের ওয়ান শট কোশ্চেন এবং বেসিক দুইটা একই সাথে। তো সেই 12টা জিনিসের মধ্যে একদম শুরুতে আমরা চলে আসি, খেয়াল করো, সেটা হচ্ছে ঢাল দিয়ে। শুরুতে আমরা ঢালটা একটু দেখবো। ঢালটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেক চ্যাপ্টারে এই ঢালের কনসেপ্টগুলো কোনো না কোনোভাবে কাজে লাগে এই হায়ার ম্যাথে। হ্যাঁ, তো প্রথমে একদম শুরুতে আমরা ঢালের দুইটা কনসেপ্ট আমরা দেখবো, ঢাল থেকে দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে কি, যদি কখন দুটো বিন্দু দেওয়া থাকে, বলে যে ঢাল নির্ণয় করো, বললো যে x1 y1 এবং x2 y2 দুইটা বিন্দু, যেই দুইটা বিন্দু দিয়ে একটা সরল রেখা গেছে, তাহলে এই সরল রেখাটার ঢাল কত? তার মানে যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তুমি ঢাল কীভাবে বের করবা? সেই ক্ষেত্রে ঢালের সূত্র হচ্ছে ঢাল m ইকুয়াল টু, উপরে হবে হচ্ছে y এর পরিবর্তন, নিচে হবে হচ্ছে x এর পরিবর্তন। তোমাকে মনে রাখতে হবে y এর পরিবর্তন আর x এর পরিবর্তন। তাহলে এখানে মনে রাখবা, তুমি জিনিসটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে ডেল y বাই ডেল x, অবশ্যই উপরে y, ডেল y বাই ডেল x। বা এই ডেল ওয়াইটাকে তুমি কিভাবে লিখতে পারো? এই ডেল ওয়াইটাকে আমি সরাসরি লিখে দেখাচ্ছি। ডেল ওয়াই মানে কি, ওয়াই এক্সিসে যে পরিবর্তনটা হয়েছে, ওয়াই এক্সিসে ছিল কত, y1 আর y2, তা তুমি পরিবর্তনটা লিখবা। আমি লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বাদ দিলাম, তাহলে এরকম করলাম y2 মাইনাস y1। যেহেতু উপরে তুমি y2 মাইনাস y1 করছো, নিচে কিন্তু অবশ্যই তোমাকে x2 মাইনাস x1ই করতে হবে, প্যাটার্নটা সেম রাখতে হবে। এইটা থেকে এইটা বাদ দিছো। তুমি যদি এমন করতা, এখানে লিখতা যে y1 মাইনাস y2, নিচে কিন্তু x2 মাইনাস x1 লিখলে হইতো না, মানে প্যাটার্নটা ঠিক রাখতে হবে। y2 মাইনাস y1 করছো, তাহলে x2 মাইনাস x1 নিচে করতে হবে। এটা অবশ্যই মাথায় রেখো, দুইটা মিক্স করবা না। যদি x1 মাইনাস x2 লেখো, তাহলে অবশ্যই y1 মাইনাস y2 লিখবা, এরকম। হ্যাঁ, তাহলে কথাটুকু মাথায় রাখো যে দুটো বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে হয় কীভাবে, এইটা দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল কীভাবে বের করবো সেই জিনিস হচ্ছে এটা গেল। দুটো বিন্দু দেওয়া থাকলে ঢালের সমীকরণ, তাহলে লিখবা কি তুমি, যে y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন, অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই একটা কথা মনে রাখো, থাকলো আর 11টা জিনিস। তো আমরা একটা একটা করে ধরে ধরে সবগুলো শিখে আমরা শুরু করবো আমাদের সিকিউ অ্যানালাইসিস। তো এইটা আমাদের একটা জিনিস গেল, একটু মনে রাখবো আমরা। তারপরে আমরা এটাও দেখে নিই, তারপর আমরা একসাথে দুইটা প্রশ্ন দেখবো যে কী প্রশ্ন আসতে পারে এখান থেকে। তো বললো এই হচ্ছে একটা রেখার ঢাল বের করতে বলছে আমাকে, যে এত রেখার ঢাল কী হবে আসলে। হ্যাঁ, আমাকে একটা রেখা দিয়ে দিচ্ছে, বলছে ax প্লাস by প্লাস c, এরকম একটা রেখা সাপোজ হইতে পারে। কীরকম? এরকম একটা রেখা হইতে পারে যে 4x মাইনাস 3y প্লাস 9। হ্যাঁ, এরকম। তো এরকম একটা রেখা দিয়ে তোমাকে ঢাল বের করতে বলতে পারে। এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু এমসিকিউ নাই, অন্যান্য চ্যাপ্টারে গিয়ে এই জিনিসটুকুই, ঢাল বের করার জিনিসটুকুই তোমাকে খুব দ্রুত করে নিতে হয় তোমার ওই বাকি অঙ্কটা সলভ করার জন্য। এবং এখানেও লাগবে আমাদের, আমরা যখন অঙ্কগুলো সলভ করতে যাব, এই জিনিসটুকু মাঝখানে গিয়ে কাজে লাগবে। অনেক ছোটো জিনিস, এটা দিয়েই যে সিকিউ দিয়ে দিবে তা না, এটা সিকিউর মধ্যে কাজে লাগবে, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা কি মনে রাখবো?
একটা রেখা যদি দেওয়া থাকে, সাপোজ এরকম 3x 4y এরকম যদি দেওয়া থাকে, তুমি করবা কি সমস্ত জিনিসগুলো এক পাশে নিয়ে আসবা আর ওই পাশে শূন্য রাখবা, এরকম আগে আদর্শ রূপে বানাবা। বানানোর পরে রেখার ঢালটা হবে হচ্ছে এরকম। দেখো কীরকম হবে, এই যে এম ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই, আসলে শর্টকাট যে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই কি ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ। ভালো কথা। এবার আমরা শুধু সলভ করি যে কীরকম বলছে, প্রথমটাই সেটা যে এরকম যদি রেখা দেওয়া থেকে ঢাল যদি পরীক্ষায় ক নম্বরে আসে, ক নম্বরে আসতে পারে, আমরা ক নম্বরে আসলে এক লাইনে না লিখে সলিউশনটা কীভাবে করে দেবো দেখো একটু খেয়াল করো। সলিউশনটা এখানে একটু বলতেছি খুবই ছোটো করে, যদি এমসিকিউতে আসে খুবই সহজ। কী করবো, মাইনাস এক্স এর সহগ মানে এই এক্স এর আগে যে জিনিসটা থাকবে সেটা নিব, আর ওয়াইয়ের আগে যে জিনিসটা থাকবে সেটা আমরা নিচে নিব, আর সামনেটা মাইনাস থাকবে মাস্ট। যেমন এইটা আমরা শর্টকাটে করি, যদি এই জিনিসটা আমি ঢালটা শর্টকাটে বের করি, তাহলে শর্টকাটে বের করলে কী আসবে, ঢাল এম ইকুয়াল টু কী আসবে, এইটার দেখো তো মাইনাস দিয়ে নিলাম আমি এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 4, তাহলে দিলাম 4, ওয়াইয়ের সহগ কত -3, তাহলে দিলাম হচ্ছে -3, তাহলে অ্যান্সার কী দাঁড়ালো আমার, অ্যান্সার দাঁড়ালো 4/3। হ্যাঁ, এটা শর্টকাট যদি খুব দ্রুত বের করতে চাও তাহলে। আর যদি পরীক্ষা একটু তোমার সিকিউর মধ্যে আসে, ক নম্বরে আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কীভাবে বের করবা, ক নম্বর আসলে কীভাবে বের করবা, যেই সমীকরণটা দেওয়া আছে তুমি লেখো যে 4x - 3y + 9 = 0। আর এখানে আমরা কী করবো, এটাকে ওয়াই সমান সমান কী লেখা আছে সেটা লিখে নিব। তো এই -3y আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে জিনিসটা দেখে থাকলো হচ্ছে 3y আর থাকলো হচ্ছে 4x + 9 এরকম। আমরা করবো কি, এটাকে শুধু y = কী লেখা আছে সেটা লিখবো, শুধু y সমান সমান কী হবে, এখানে 3টা এখানে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হবে, তখন আসবে 4/3 আর সাথে কী আসবে x, আর ওইখানে 9কে 3 দিয়ে ভাগ করলে আসবে কত, 3। তখন জিনিসটা দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম। হ্যাঁ, যে y = এত, তখন জিনিসটা দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম। আর আমরা এইটাকে করবো কি, আমরা সরলরেখার একটা সমীকরণ জানি, সেই সমীকরণটা হচ্ছে এরকম। আমরা সরলরেখার একটা সমীকরণ জানি যে এতকে, হ্যাঁ আমি লিখবো এতকে y = mx + c এর সাথে তুলনা করে পাই, এত এর সাথে তুলনা করে পাই, এত সাথে তুলনা করো। যেখানে এই যে একটা সমীকরণ আমরা লিখলাম যে y = mx + c, এটা একটা সরলরেখার সমীকরণ। আমরা লিখে রাখি যে একটা সরলরেখার আরও একটা সরলরেখার সমীকরণ কি, আমরা কিন্তু সরলরেখার সমীকরণগুলো নিয়ে কাজ করবো একটু পরে। তাকে আমি লিখে যাচ্ছি যে y = mx + c, এটা একটা সরলরেখার সমীকরণ। এত কি একটা সরলরেখার সমীকরণ। হ্যাঁ, তোমাকে এটা মনে রাখতে হবে, এটা একটা সরলরেখার সমীকরণ। পরিচয়গুলো শিখে রাখো, যেখানে এম মানে হচ্ছে ঢাল, এক্স এর আগে যা থাকে সেটাই ঢাল, আর সি হচ্ছে যে ওয়াই অক্ষকে কত অংশে ছেদ করলো, ওয়াই অক্ষের ছেদাংশ। এম মানে ঢাল, সি মানে ওয়াই অক্ষের ছেদাংশ, কথাটা লিখে রাখতে পারো। ভালো কথা। তো আমরা যদি তুলনা করে দেখো, এখানে এক্স এর আগে আছে 4/3, এখানে এক্স এর আগে আছে এম, তার মানে বুঝতেই পারলাম এখান থেকে তুলনাটা করার পর যে আমাদের সেই এম = কি আসতেছে, 4/3 আসতেছে। তুলনা করে পাই কত পাইছি আমি, তুলনা করে পাই হচ্ছে কত, এম = এত। তাহলে ঢাল কিন্তু সেই এই যে আমাদের ঢালটা কিন্তু চলে আসলো, খেয়াল করছো। আর এটাই কিন্তু আমরা বের করে রাখছিলাম শর্টকাট দিয়ে, তাকায় দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু সেটা, এম = 4/3, এই দেখো এম = 4/3 চলে আসে, এটা ঢাল। ঠিক আছে, দ্যাটস ইট। তো পরীক্ষায় কোন নাম্বার আসলে খুব সহজে করে ফেলতে পারবো আমরা। ভালো কথা। এইবার শর্টকাট আসলে মানে এমসিকিউ আসলে শর্টকাটই করবো আমরা। ভালো কথা। তো ঢাল যদি বের করতে বলে একটা সরলরেখা থেকে আমরা বের করতে পারবো। এবার আরেকটা কথা আমরা শিখি, যে মাত্র শিখলাম বিন্দু দেওয়া থাকলে ঢাল। তো বিন্দু দেওয়া থাকলে ঢালের একটা অঙ্ক করি আমরা, এটা কতে আসতে পারে বা এমসিকিউতে অনেক বেশি আসে, বা একটা কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে অঙ্কটা করলে। আমাদের অঙ্কটা কী বলছে খেয়াল করো, আমি অঙ্কটা কপি করে নিচ্ছি পেজটা। হ্যাঁ, কপি করে নিচ্ছি, খেয়াল করো। তাহলে এবার আমি এখানে এই ক নাম্বারটা না করি, এবার আমি কোনটা, এই যে খ নাম্বারটা করি, মানে পরেরটা করি, পরের অঙ্কটা করি। দেখো আমাদের তাহলে এখানে কী বের করতে বলছে। হ্যাঁ, আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে বের করতে বলছে হচ্ছে এটা যে এত এত বিন্দুতয় সমরেখ হলে কে এর মান কত। লিখি আমরা এত এত বিন্দুতয় সমরেখ, তো সমরেখ কখন হবে এটা তুমি মনে রাখবে। আমরা বলছিলাম যে এই তিনটা বিন্দু দ্বারা যদি গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয় তাহলে সমরেখ হয়। এবার যে শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে সমরেখ তা না, আরেকটা শর্ত আছে, তুমি মনে রাখবে। আমি সেই শর্ত লিখে দিচ্ছি, যে এটা লিখে দিচ্ছি আমি, যে সমরেখ হওয়ার শর্ত। হ্যাঁ, তো সমরেখ বা সমরেখা মানে তিনটা বিন্দু আসলে একই লাইনে, এই কথাটা। তো সমরেখ বা সমরেখা হওয়ার শর্ত, আমি এটাও লিখে দিচ্ছি, সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্তটা কি, সমরেখা হওয়ার শর্তটা হচ্ছে এরকম, যে এদের যে ঢালগুলা, এই ঢালগুলো কি হবে, সমান হবে, ঢালদ্বয় সমান হবে। যে এই বিন্দুগুলোর মধ্যে যে ঢাল হবে, এই ঢালগুলো কি হবে, সমান হবে। তো ঢাল যদি সমান হয় তার মানে বুঝবো কি, এরা একই সরলরেখায় আছে, একই সরলরেখা। ঢাল সমান মানে একই সরলরেখা বিন্দুগুলায়।
তো আমরা এখন লিখবো কি প্রশ্ন মত, তাহলে দেখো এই তিনটা বিন্দু দেওয়া আছে আমাদের, হ্যাঁ আমি নামগুলো হয়তো দিয়ে দিচ্ছি, মনে করো এটা নামগুলো দিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা এ বিন্দু, এটা মনে করো বললো একটা বি বিন্দু, আর এটা বললো মনে করো আমাদের একটা সি বিন্দু, হ্যাঁ এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। বলছি বিন্দুটা সমরেখ হলে কে এর মান কত, তাহলে আমি লিখবো কি শর্ত মতে, হ্যাঁ শর্ত মতে ক নম্বরের জন্য আমি করতেছি, ক নম্বর আসলে আমাদের সেই 2 নম্বর অঙ্কটা আর কি, হ্যাঁ সেই 2 নম্বরটা, এই যে 2 নম্বর অঙ্কটা। তো কি শর্তটা লিখতেছি আমি যে শর্ত মতে, তো আমাদের শর্ত কি বলছিল, এই যে শর্ত এটাতে বলছিল যে দুইটা রেখার ঢাল, তাহলে আমি এক কাজ করি এবি রেখার ঢাল বের করি একবার, তাহলে এম এবি, তাহলে এবি রেখার ঢাল ইকুয়াল টু, এবার বের করলাম মনে করো বিসি রেখার ঢাল বের করলাম, যে এম বিসি, ভালো কথা, তাহলে এবি রেখার ঢাল আর বিসি রেখার যে ঢাল, তাহলে কী হবে, ও এবি আর বিসি নেবো না আমরা এক কাজ করি যেটার মান জানি, দেখো আমাদের প্রশ্ন বলছিল বিন্দুত্বয় সমরেখা হলে কে এর মান কত, অবশ্যই ঢাল সমান হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এই দুটো ঢাল নিয়ে কাজ করবো না, কারণ দুইটার মধ্যে কে থেকে যাবে, আমি চাচ্ছি কে এর মানটা বের করতে, তাহলে এক কাজ করি এবি নিলাম আর এসি নেই, তাহলে ভালো হবে, এখানে কোনো কে নাই, তাহলে আমাদের একটা মান থাকবে, ওকে তাহলে এই যে, তাহলে এবি সমান সমান এসি, এবি রেখার ঢাল আর এসি রেখার ঢাল, মানে এই এ আর বি বিন্দুর ঢাল আর এ আর সি বিন্দুর ঢালটা আমি বের করবো, বের করে সমান ধরবো, কারণ সমরেখ বলছে এখানে কে এর মানটা বের করো, এমসিকিউ তো অনেক বেশি আসে। তো আমি কি শিখছিলাম যে দুইটা বিন্দু দেওয়া থাকলে এ আর বি বিন্দুর মধ্যে ঢালটা বের করবো কীভাবে, আসলে একটু প্র্যাকটিস করে ফেলে আমরা কীভাবে জানি ঢালটা আমরা বের করতাম, খেয়াল করতে হলে এই যে হচ্ছে আমাদের এখানে যেটা আছে আমি নেই আর কি, তাহলে এ আর বি হচ্ছে এইটা, তাহলে কী হবে উপরে হবে ওয়াই এর পরিবর্তন, ওয়াই কে আছে কে আর 3, তাহলে লিখবো আমি যে কে y1 মাইনাস y2, এখানে কি আছে এক্স, তাহলে x1 মাইনাস x2, তাহলে 4 মাইনাস 2 হয়ে গেল, সমান সমান দিয়ে আমরা কী করবো, সমান সমান দিব আমরা, পরটা খেয়াল করো সেম একইভাবে, এবার কী হবে এসি, তাহলে এ আর সি আছে, হ্যাঁ তাহলে দেখো কী আছে আমাদের এখানে y1, তো y থেকে বাদ দেবো y1 মাইনাস y2, তাহলে 3 মাইনাস 3 মানে কত 0, আর x2 মাইনাস x1, 5 মাইনাস 3, তো লিখে রাখলাম আমি 5 মাইনাস 2 আর কি 3 না 5 মাইনাস 2, ভালো কথা। তো হিসাব যদি একটু করো কী আসে দেখো, তাহলে আমরা কী করলাম আরেকবার বলি এ বি, তাহলে এ আর বি বিন্দু ছিল, তাহলে কে থেকে এই 3 বাদ দিছি y2 y1, x2 x1 বাদ দিছি, এ আর সি ছিল এই যে এ আর সি নিছি আমরা, y2 y1 বাদ দিছি, x2 x1 এই যে বাদ দিছি, শেষ হয়ে গেল আমাদের হিসাব। এখন তুমি হিসাবটা করো, হিসাবটা করলে তুমি পাচ্ছ উপরে যে কে মাইনাস 3, নিচে আসছে হচ্ছে 2, ওই পাশে আসছে হচ্ছে 0, নিচে আসছে কত 3, সমস্যা নেই, আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে আসবে হচ্ছে এরকম যে 3k মাইনাস 9, আর এদিকে গুণ করলে আসবে কত 0, তাহলে 3k সমান সমান হচ্ছে 9, তাহলে কে সমান সমান কত আসলো 3 আসলো, তো এইটাই হবে তোমার অ্যান্সার। তোমাকে বলছিল কে এর মান কত হলে হবে, এত হলে হবে, সহজ কথা। তো এইটা তুমি দেখলে যে ঢালগুলো কীভাবে বের করতে হয়, ঢালগুলো কীভাবে কাজে লাগাইতে হয়, ঢালের টুকু আশা করি একদম কমপ্লিট ক্লিয়ার, ঢাল নিয়ে কোনো সমস্যা হবে না, ফাইন। তো এই ঢালগুলো আমাদের পরীক্ষায় কীভাবে কাজে লাগবে সেটা তো সিকিউ করতে গেলে দেখবা, হ্যাঁ। তো আমি এখানে দেখালাম কি দুইটা, একটা জিনিস গেল ঢালের ব্যাপারটা, এবং আমরা দেখি আমাদের সেই সরল রেখার সমীকরণ, স্পেশালি আমাদেরকে দেখতে হবে চ্যাপ্টারটা যদি সরল রেখা, এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে। তো এই প্রত্যেকটা বেসিক কথা তোমার জানা থাকতে হবে, যদি এই বেসিক কথাগুলো আমরা জেনে রাখতে পারি, আমরা সিকিউ সলভ করতে গিয়ে অনেক বেশি হেল্প পাবো, অবশ্যই লাগবে এই কথাগুলো মাস্ট। তো যেগুলো না জানলেই নয়, একদম সেই রকম ইম্পর্টেন্ট 12টা জিনিস খেয়াল করো। আমরা প্রথমত দেখতেছি যদি কখনো বলে যে একটা এক্স অক্ষের সমীকরণ কত, মানে কেউ তোমাকে বললো কি যে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে এক্স অক্ষ তো সবাই চিন হইতে না, এই এরকম যদি হয়, হ্যাঁ এই যে এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তোমাকে সরাসরি বলতে পারি যে এই এক্স অক্ষের সমীকরণ কত। এবার ভাই আমরা তো জানি এক্স অক্ষ মানে কি, এক্স অক্ষ মানে হচ্ছে কি ওয়াই শূন্য হয়, আমরা জানি এক্স অক্ষে ওয়াই শূন্য হয়, তাহলে এক্স অক্ষের সমীকরণ কী হবে, ডাইরেক্ট কথার কথা হবে, একদম ডাইরেক্ট ওয়াই ইকুয়াল টু 0, একদম খাস বাংলায় যে এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু 0, এক্স অক্ষে ওয়াই শূন্য হয়, শেষ, এক্স অক্ষে ওয়াই শূন্য হয়। এ বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ মানে কি দিব, খেয়াল করো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবার যদি সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ফর এক্সাম্পল আমাদের রেখাটা দেখতে এরকম, এই যে এক্স অক্ষ ছিল, এটা ভালো কথা এক্স অক্ষ ছিল, এবার আমি চাইতেছি কি না এই এক্স অক্ষ না এমন একটা রেখার সমীকরণ চাচ্ছি আমি যেটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে, এই যে এটা আমি এই রেখাটার সমীকরণ চাচ্ছি যেটা এক্স অক্ষের সমান্তরাল। এবার এক্স অক্ষের সমান্তরাল যখন হবে তখন তো ওয়াই ইকুয়াল টু 0 হবে না, আগে তো ওয়াই ইকুয়াল টু 0 হয়েছিল, এবার ওয়াই ইকুয়াল টু 0 হবে না, এবার ওয়াই ইকুয়াল টু কিছু একটা হবে, ওয়াই ইকুয়াল টু সামথিং কিছু একটা বসবে, ধরলাম ওয়াই ইকুয়াল টু বি বসবে, ওয়াই ইকুয়াল টু বি, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু কী হবে আমি ছোটো হাতে লিখতেছি, ছোটো হাতের ওয়াই ইকুয়াল টু বি, তো ওয়াই ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু বি, তার মানে এক্স অক্ষের বললে ওয়াই দিয়ে সমীকরণটা হবে, ওয়াই ইকুয়াল টু 0 হবে, সমান্তরাল বলে ওয়াই ইকুয়াল টু বি হবে। বি মানে কি যতটুকু দূরে আসো এক্স অক্ষ থেকে সেই দূরত্বটুকু, তোমাকে বললো এটুকু মানে হচ্ছে 3 একক দূরত্বে আছে, তোমাকে বলে দিল কি এইটুকু দূরত্ব কত 3, তো তোমার সমীকরণটা কী হবে, সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 3, সহজ বাংলা শেষ।
যদি এমন হইতো যে না ওটা উপরে নিচে আছে, এক্স অক্ষের সমান্তর কিন্তু নিচে আছে, নিচে আছে মনে করো 4 একক দূরত্বে, তাহলে আমি লিখতাম যে এটার ওয়াই অক্ষের সমান্তর, তাহলে এটার সমীকরণ কী হবে ওয়াই ইকুয়াল টু 3, আর এটার সমীকরণ কী হবে ওয়াই ইকুয়াল টু 4, তবে শুধু 4 না, দেখো নিচের দিকে আছে মানে কি -4, তাহলে ওয়াই ইকুয়াল টু -4 এইভাবে। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো কাজ করে আর কি। তো এই কথাটা তুমি ছোটো করে মনে রাখতে পারো যে এক্স অক্ষের সমান্তর হলে কি হয় আর হচ্ছে এক্স অক্ষ হলে কি হয়। তো ছোটো করে আমরা এই কথাটুকু একদম ছোটো করে মনে রাখবো আমরা। তো গেল একটা জিনিস। সেম একইভাবে ওয়াই অক্ষের সমীকরণটা কী হবে, ওয়াই অক্ষ আমরা কি জানি, ওয়াই অক্ষে এক্স 0 হয়, তাহলে ডাইরেক্ট লিখে দিলাম আমি এক্স ইকুয়াল টু 0 সহজ বাংলায়। যদি বলি ওয়াই অক্ষের সমান্তর রেখার সমীকরণ, এবার এক্স ইকুয়াল টু সামথিং বসবে, ধরলাম এক্স ইকুয়াল টু কী বসবে এ বসবে, কারণ এর মান কী হতে পারে প্লাস মাইনাস যা খুশি সেটা হতে পারে। একটা এক্সাম্পল যদি আমরা দেখি এখানে আসো কীরকম ঘটনা, সাপোজ এরকম আর কি, হ্যাঁ এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষের সমীকরণ কত হবে এক্স ইকুয়াল টু 0 বসাই দিলাম আমি, হ্যাঁ। আর ধরুন ওয়াই অক্ষের সমান্তর, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা গেছে, এইটার সমীকরণ বের করতে বলে, তাহলে কী হবে, ধরলাম যে এটা কত দূরত্বে আছে, এটা ওয়াই অক্ষ থেকে আমার 5 একক দূরত্বে আছে, তাহলে আমার এই রেখাটার সমীকরণ লিখবো আমি কি, যে এক্স ইকুয়াল টু 5 পজিটিভ দিকে আছে, তাহলে এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু এ। যদি এরকম থাকতো এটা নেগেটিভ দিকে আছে, হ্যাঁ এই নেগেটিভ দিকে আছে কত একক দূরত্বে 2 একক দূরত্বে, এরকম হচ্ছে কত একক দূরত্ব 2 একক দূরত্ব। তো এখন সেই ক্ষেত্রে সমীকরণ কী হইতো, আমি লিখতাম এক্স দিয়ে লিখতাম, কিন্তু কি লিখতাম যে এক্স ইকুয়াল টু 2 তবে -2, কারণ মাইনাস দিকে আছে, দ্যাটস ইট গেল। এভাবে তোমাকে সমীকরণগুলো চিনতে পারতে হবে, এটা সিকিউর মধ্যে গিয়ে তোমার কাজে লাগে জিনিসগুলো, হ্যাঁ ভালো কথা। এবার স্পেশাল আরেকটা সেটা হচ্ছে যে দুটি বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ। তোমাকে বললো কি ভাই এই হচ্ছে একটা ঘটনা, তোমাকে বললো কি এই হচ্ছে একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা, হ্যাঁ তোমাকে এরকম বললো যে এই হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখার দুটো বিন্দু তোমাকে দেওয়া আছে, এই সরলরেখার দুটো বিন্দু তুমি জানো, এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, মানে এই দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে, এটা অনেক লাগবে অনেক, দুইটা বিন্দু দেওয়া আছে, ওই দুইটা বিন্দু দিয়ে সরলরেখাটা গেছে, তাহলে এই সরলরেখার সমীকরণ কত। ফর এক্সাম্পল আমাকে বলে দিল কি এটা হচ্ছে আমাদের কত x1 y1, আর এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে কত x2 y2, হ্যাঁ x2 y2, x1 y1 x2 y2। তো এই দুইটা বিন্দু দিয়ে সরলরেখাটা গেছে, সেই সরলরেখার সমীকরণটা কত। তাহলে এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কি লিখবো, তাহলে আমরা লিখতেছি যে দুইটি বিন্দু দিয়ে x1 y1 x2 y2 হয়, তাহলে তাদের সমীকরণটা হবে এরকম, এভাবে দাগ দিবা, এভাবে লিখবা তুমি যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান সমান দিয়ে কী লিখবা y মাইনাস y1 y1 মাইনাস y2। ঠিক আছে, তো এগুলো আমরা একদম দেখবো, এগুলো উদাহরণ দেখবো আমরা সিকিউ করতে গিয়ে। দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ হবে এটা, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ হবে হচ্ছে এটা। এটা খুবই সুন্দরভাবে মনে রাখো যে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে সমীকরণ কী হবে x মাইনাস x1, দেখো x মাইনাস x1 নিচে সেই x1 দিয়েই শুরু, x1 মাইনাস x2, x মাইনাস x1 x1 মাইনাস x2, এখানে কি y মাইনাস y1 y1 মাইনাস y2 এরকম। ঠিক আছে, তো এটা জরুরি মনে রাখা, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কী হবে, দুইটা বিন্দু থাকলে কী হবে। এই সমীকরণগুলো যখন তুমি মুখস্থ রাখবা, এরপরে যখন অ্যাপ্লাই করতে যাবা ইজি হবে, তোমার মাথায় থাকতে হবে হ্যাঁ দুইটা বিন্দু দেওয়া আছে, এই সরলরেখার সমীকরণটা দরকার, হ্যাঁ তাহলে বের করতে পারবোই, আমার জানা আছে, তো এটা জরুরি। বলছে একটি বিন্দু এবং একটা ঢাল যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, তার মানে এবারের ক্ষেত্রে তোমার একটা বিন্দু, আগে দুইটা বিন্দু দেওয়া ছিল, এবার দুইটা বিন্দু না একটা বিন্দু দেওয়া, একটা ঢালের মানটা বলে দেওয়া, এখন সেই ক্ষেত্রে সমীকরণ কী হবে লিখে ফেলো। সেই ক্ষেত্রে সমীকরণ হবে হচ্ছে এরকম, বক্স করে দিচ্ছি, এরকম যদি বলে কখনো তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ হয় হচ্ছে এরকম হয় আর কি, হ্যাঁ সেই ক্ষেত্রে সমীকরণ হয় কীরকম এরকম হয়, আমি এটাও বক্স করে দিচ্ছি, হ্যাঁ তাহলে সেই সমীকরণ হবে হচ্ছে এরকম যে y মাইনাস y1 ইকুয়াল টু m সাথে কী হবে x মাইনাস x1, শেষ y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। যদি এমন হয় একটা বিন্দু দেওয়া আছে এবং একটা ঢাল দেওয়া আছে, ঢাল হচ্ছে সেই m, বিন্দুগুলো কি দেখো y1 x1, তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1, শেষ সহজ ঘটনা। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। তো আশা করি এখান থেকে খুব সুন্দরভাবে আমরা বের করতে পারবো যে সরলরেখার সমীকরণটা কী হবে। গেল, এটা তোমাকে মনে রাখতে হবে। এরপরে 5 নাম্বার একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি তোমাকে বলে এরকম যে ভাই এই হচ্ছে আমাদের একটা রেখা, একটা সরলরেখা গেল, এই হলুদ সরলরেখার সমীকরণ তুমি বের করো, তোমাকে বলছি কি এই যে হলুদ রেখাটা, এই হলুদ রেখাটার সমীকরণ তুমি বের করো, হ্যাঁ এটার সমীকরণ তোমাকে বের করতে বলছে। তো এই সমীকরণের বিশেষত্বটা কী আসলে, ঘটনাটা কী, হ্যাঁ তোমাকে এইটুকু দিয়ে বলছে কি এই হলুদ রেখাটার সমীকরণটা তুমি বের করো, এই হলুদ রেখাটার সমীকরণ বের করো। এখন আমি তো বুঝতে পারছি বিশেষত্বটা কি, বিশেষত্ব হচ্ছে দেখো এই হলুদ রেখাটা কি করছে, এই হলুদ রেখাটা এক্স অক্ষকে এখানে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে। যদি প্রশ্নে বলে দেয় যে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে এত,
ওয়াই অক্ষের ছেদাংশটা হচ্ছে এত, মানে ওয়াই অক্ষকে এত দূরত্বে ছেদ করছে, এক্স অক্ষকে এত দূরত্বে ছেদ করছে, মানে এক্স অক্ষের ছেদাংশ এটাকে বলা হয় এ। ভালো করে মনে রাখো বা লিখে রাখো নিচে, এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে এ আর ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে বি। তো যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদাংশটা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ তুমি লিখবা কীভাবে, এইভাবে, খুবই সহজ, যে এক্স বাই এ প্লাস কী হবে ওয়াই বাই বি ইকুয়াল টু কী হবে 1। এটা হচ্ছে আমাদের এখানকার সমীকরণ হবে, হ্যাঁ, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে অবশ্যই মনে রাখো যে এক্স অক্ষের ছেদাংশ খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি দেওয়া থাকে এ আর বি, আরামসে সমীকরণটা লিখে ফেলতে পারবা। কাজে লাগে, এটা সিকিউর মধ্যে অনেক বেশি আসে। এবং আরও মনে রাখবা, এই যে ত্রিভুজটা দেওয়া, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, হ্যাঁ, অথবা এই যে ছেদাংশটুকু, এই যে হলুদ অংশটুকু, হ্যাঁ, যদি এইটার দৈর্ঘ্য বের করতে বলে তাহলে খুবই সহজ, দৈর্ঘ্যটা কী হবে, এখানে এ এটা বি, তাহলে এই ছেদাংশটুকু যেটুকু, এই যে এই রেখাংশ যেটা, এটা দৈর্ঘ্য বের করতে বলে কী হবে, দেখো এটা ভূমি, এই যে লম্ব, তাহলে কী হবে, এটা এরকম হবে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটা মাথায় রেখো, কাজে লাগবে, হ্যাঁ, এটা মাথায় রেখো। আচ্ছা, লেখাই থাকুক, সমস্যা নেই। যে এই অংশটুকু যদি কখনো চাই তাহলে এটা কী হবে, রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটার ক্ষেত্রফল মাঝে মাঝে চায়, তো চাক, সমস্যা নেই, খুবই সহজ। তো ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এই যে ভূমি, এই যে উচ্চতা, শেষ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটুকু মাথায় রাখবো। ইম্পর্টেন্ট আরেকটা সমীকরণ, সেটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা, সেটা হচ্ছে এই সেম এরকম ত্রিভুজ আঁকা থাকতে পারে, তোমাকে জিজ্ঞেস করবে এরকম যে ভালো কথা, একটা আমাদের আছে, এ হচ্ছে সেই একটা রেখা গেল, এবার তোমাকে অন্য ইনফরমেশন দেওয়া বলছে, ওই যে রেখাটা গেল, ওই রেখাটা এই মূল বিন্দুর সাথে আলফা কোণ তৈরি করে, এবং তুমি কি করছো, যে মূল বিন্দু হতে রেখার উপর লম্ব টানছো, মানে এটা কিন্তু লম্ব। খেয়াল করো ঘটনা কি, যে বলছে একটা রেখা গেল এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদাংশ দিয়ে, ভালো, বলছে মূল বিন্দু হতে ওই রেখার উপরে তোমার কিন্তু আবারও ওই হলুদ রেখাটারই সমীকরণ বের করতে বলছে। এবার এই রেখাটারই সমীকরণ চাইছি আমি, কোন রেখাটার সমীকরণ চাচ্ছি, এই যে এই রেখাটা, সাদা রেখাটা, হ্যাঁ, এই সাদা রেখাটা, হ্যাঁ, আগে ছিল হলুদ রেখাটা, এবার কি, যে সাদা রেখাটার সমীকরণ আমি চাচ্ছি, এই যে এই রেখাটা, হ্যাঁ, এই রেখাটা আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, আমি স্পেশালি এই যে এই রেখাটার সমীকরণ চাচ্ছি। যেমন এখানে চাইছিলাম কোনটা, এই যে এই রেখাটার সমীকরণ আমরা চাইছিলাম। তো এই রেখাটার সমীকরণ বের করতে বলছে, যেখানে আমাদের দেওয়া আছে কি বলছে, ওই রেখা হতে মূল বিন্দুর উপরে একটা লম্ব টানছে, যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং ওই লম্বটা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে। তাহলে আমার এই রেখাটার সমীকরণ বলো, সাদা রেখাটার সমীকরণ বলো, তখন তুমি লিখবা কি, যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটা হবে আমাদের এখানকার সমীকরণ। এটা খুব সুন্দর করে মনে রাখো। দেখো কতগুলো সমীকরণ চলে আসলো, 6টা সমীকরণ চলে আসছে। এই প্রত্যেকটা কথা ভাই তোমার মনে রাখতেই হবে। এইটাই তুমি যদি প্রথম স্টেপ, যদি সমীকরণগুলো কষ্ট করে একবার মনে রাখতে পারো, বুঝে বুঝে যে কখন কোনটা জানি ছিল, তাহলে তোমার কাজ শেষ। সিকিউর মধ্যে গিয়ে দেখো, সিকে আমি ধরাই দিচ্ছি, তুমি এত বছর পড়ো নাই সরলরেখা, কোনো সমস্যা নাই, কিন্তু এতটুকু যদি জানো, এই 12টা জিনিস তুমি মনে রাখতে পারবা না। তুমি 12টা জিনিস তুমি 12বার লিখতে হবে, 2বার করে লেখো, দেখবো যে এমনি মনে থাকবে। 12টা জিনিস 2বার লেখো, দেখবো এমনিই মনে থাকবে। তো এইটুকু এফোর্ট দাও যে 12টা জাস্ট জিনিস তুমি মনে রাখো কষ্ট করে, তাহলে তোমার হয়ে যাবে, আমি বলতেছি। ফাইন, তো গেল আমাদের এটুকু। এরপরে কি আছে খেয়াল করো, এরপরে বলছে যে এখান থেকে আমরা 7 আর দেখছি যে আরও পরীক্ষায় বলতে পারে যে হ্যাঁ, সরলরেখার সমীকরণ বিভিন্ন রকম আরও জিজ্ঞেস করতে পারে, বলতে পারে যে সমান্তর রেখার সমীকরণ বের করো, বলতে পারে লম্ব রেখার সমীকরণ বের করো, আরও সমীকরণ আছে। তো আমরা চলো দেখি, আমরা উদাহরণ সহ দেখবো এবার। কারণ এই জিনিসগুলো পরীক্ষায় গতেও চলে আসে, খতেও চলে আসে, কতেও আসে, আর এমসিকিউতে তো একদম ইম্পর্টেন্ট। তো এখান থেকে আরও ইম্পর্টেন্ট জিনিস শুরু হইলো, হ্যাঁ, এগুলো আমাদের পরীক্ষা আসে। সমান্তর রেখার সমীকরণ কী করবো বলছে, এত এর সমান্তর রেখার সমীকরণ কত, একটা বিন্দু দেওয়া থাকে। ফর এক্সাম্পল আমি বিন্দুটার সুবিধার জন্য দিয়ে নিলাম যে 1,1 দিয়ে দিলাম আর কি, সুবিধার জন্য 1,1। আমি বললাম কি, যে এত বিন্দুগামী, হ্যাঁ, যে এত বিন্দুগামী 3x - 4y + 8 এত এর সমান্তর রেখার সমীকরণ। তো সবার আগে তুমি মনে রাখবা, যখন তোমাকে বলবে যে আচ্ছা সমান্তরাল রেখার সমীকরণ, তুমি এইখানে ফোকাস করবা, তোমাকে কী বের করতে বলছে, যে সমান্তরাল রেখার সমীকরণ। তখন তোমার প্রথম স্টেপ হবে, তখন তোমার প্রথম কাজ হবে যে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে। সুতরাং আমি কীভাবে করবো খেয়াল করো। তো আমি হিন্দি দিচ্ছি যে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে। কার সমান্তরাল রেখা? এইটা আমি লিখে নিচ্ছি যে 3x - 4y + 8। আমি অ্যান্সার লিখতে, এটা সলিউশন লিখতেছি আমি এখানে। সলিউশনটা কী হবে খেয়াল করো, যে সমান্তরাল রেখার সমীকরণ কেমনে বের করতে হয় উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছে একদম। তোমাকে বলছে এখানে 3x - 4y, লিখলাম আমি কথাটা যে 3x - 4y + 8,
4y প্লাস 8 ইকুয়াল টু 0 এত এর সমান্তরাল রেখার সমীকরণ এত এর সমান্তরাল রেখা সমীকরণ কি হবে? তুমি লিখবা এত এর সমান্তরাল রেখার সমীকরণ হবে হচ্ছে এরকম। এখানে যে খুব মনোযোগী খেয়াল করো 3x 4y এখানে যা যা থাকবে x এর আগে y এর আগে যা যা সব সেম লিখবা, সব এক পাশে এনে নিবা, দুই পাশে কিছু থাকে ওই পাশে শূন্য থাকবে সবসময়, সব এক পাশে আনার পর এরকম আসে। ওকে, সমীকরণ হবে হচ্ছে এরকম যে এখানে ছিল কত 3x, এখানে ছিল -4y, সবই থাকবে। আর এখানে যে সহগটা ছিল প্লাস মাইনাস যাই থাকুক, তুমি সহগটার পরিবর্তে লিখবা প্লাস কে ইকুয়াল টু 0, শেষ। এই হচ্ছে ঘটনা। সমান্তরাল রেখার সমীকরণ হবে কি? এখানে সব সেম থাকবে, 3x 4y যা যা থাকবেন যাই থাকুক, -3x যাই থাকতো সবই সেম থাকবে, শুধু সহগের জায়গায় প্লাস কে আসবে। বাংলা কথা বুঝছো? এবার সহগের মানটা বের করতে পারলে অঙ্ক শেষ। এবার আমাদের তো প্রশ্নে বলে দিছিল কত বিন্দুগামী, 1,1 বিন্দুগামী। হ্যাঁ, যে এটা কিনা 1,1 বিন্দুগামী, লিখে নিই 1,1 বিন্দুগামী হলে 1,1 বিন্দুগামী হলে 1,1 বিন্দুগামী হলে তো 1,1 বিন্দুগামী হলে সেক্ষেত্রে আমি কী করবো? এই বিন্দু দিয়ে আমি সিদ্ধ করবো এই রেখাটাকে। তো সিদ্ধ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কী আসে একটু খেয়াল করো। আমি বসাই দিই x এর মান 1, y এর মান 1, তো বসালে কী হবে যে 3 × 1 যোগ কী আসবে, যোগ না মাইনাস আছে তো মাইনাস দেবো আমরা, দেবো কত -4 × 1 আর প্লাস কে ইকুয়াল টু 0। এখানে কে এর মানটা বের করি আমরা, 3 থেকে 4 বাদ দিলে কত হয়? 3 থেকে 4 বাদ দিলে -1 হয়, আর এই -1টা ওই পাশে চলে গেলে হবে কত? +1। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম 1। এখন লিখবো সুতরাং সমান্তরাল রেখার সমীকরণটা লিখে দিবা। সুতরাং সমান্তরাল রেখার সমীকরণটা কী হবে? সুতরাং সমান্তরাল রেখার সমীকরণটা হবে হচ্ছে এরকম যে এই যে যেটা ছিল আমাদের সেটা লিখতেছি আমরা যে 3x - 4y, কে এর মান পেয়ে গেলাম কত? 1। তাহলে লিখবো কে এর মানটা 1, +1 পাইছি, তাহলে +1 লিখে দিলাম, সমান 0, শেষ, অ্যান্সার। তো এতটুকু তোমার কাজ। সমান্তরাল রেখা বললে যা আছে সহগগুলা সবই লিখবা, শুধুমাত্র কনস্ট্যান্ট যেটা পাবা তুমি, এই যে কনস্ট্যান্টটার জায়গায় তুমি যা কী করবা, কে লিখে দেবে, শেষ। ওখানে ছিল +8, তুমি লিখবা +k, এতটুকু তোমার কাজ। আর কেটা বের করবা কীভাবে? একটা বিন্দু দেওয়া থাকবে, সিদ্ধ করে দিবা, চলে আসবে কে আমার। তো এই হচ্ছে আমাদের প্রথমটা যে আমরা সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বললে আমরা কীভাবে করতে পারি, সমান্তরাল রেখা বের করতে বললে আমরা কীভাবে সলিউশনটা করতে পারি। এবার আসো আমরা দেখি যে লম্ব রেখার সমীকরণ, এটা বারবার দরকার হবে ভাই। এই সমান্তরাল রেখা, লম্ব রেখা তোমরা খেয়াল করছো, কৌণিকের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আছে। তাছাড়া তোমরা হচ্ছে কৌণিক ছাড়াও যখন তোমরা হচ্ছে অন্তরীকরণ পড়বা তখনও কিন্তু এই জিনিস আমাদের আসবে, কাজে লাগবে। তো আমরা আসলে এখান থেকে লম্ব রেখার সমীকরণটা বের করি। তো লম্ব রেখার সমীকরণ তুমি কীভাবে বের করবা? তুমি লিখবা হচ্ছে এভাবে, লম্ব রেখার সমীকরণ। তো খেয়াল করো, তো আমি লিখবো শুরু যে ধরে নিব, ধরি লম্ব রেখার সমীকরণ বের করতে হয় কীভাবে, সেটা আমরা সরাসরি এক্সাম্পল দেখতেছে। তো আমরা এখান থেকে শুরু করি, তার পরবর্তী আমরা ওই পাশে গিয়ে করবো আর কি। আমরা এই পাশে আগে শুরু করে নিই, তারপরে আমরা ওই পাশে করবো। এখানে সলিউশন করতেছি আমরা, এখানে আমরা সলিউশনটা করতেছি এই পাশে। যে কীভাবে করতে হয়, যে লম্ব রেখার সমীকরণ বললে নিয়ম আছে, নিয়মটা কি খেয়াল করো। দেখো, তুমি শুরুতে ধরে নিবা যে ধরি লম্ব রেখার সমীকরণ কী হবে, দেখি লম্ব রেখার সমীকরণ, এত এর লম্ব রেখার সমীকরণ যে দেওয়া আছে সে লিখতেছি, যে যা ছিল তাই লিখি, 3x - 4y, ওইটাই লিখছি আমরা যা আগের সমীকরণটায়, 3x - 4y + 8 = 0 এর লম্ব রেখার সমীকরণ, এত এর লম্ব রেখার সমীকরণ হবে। হ্যাঁ, লম্ব রেখার সমীকরণ কী হবে খেয়াল করো, এই লম্ব সমীকরণটা কী হবে? সমীকরণটা হবে হচ্ছে, জাস্ট নিয়ম আছে এই সমীকরণটা খেয়াল করো। নিয়ম হচ্ছে কি যে এরকম, যে x এর সহগটা y এর কাছে বসবে, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি এভাবে লিখে নিবা, আগে লেখার পরে x এর আগে যেটা আছে সেটা y এর আগে আসবে, y এর কাছে যেটা ছিল সেটা x এর আগে আসবে, এই হচ্ছে নিয়ম। x এরটা y এর কাছে যাবে, y এরটা x এর কাছে আসবে, সহগটা। শুধুমাত্র এই y এর আগে যেই সহগটার চিহ্ন ছিল সেটা চেঞ্জ হবে, y এর আগে যেই সহগটা ছিল সেটা শুধুমাত্র চেঞ্জ হবে। তুমি ভ্যালুগুলো এই ধার করে দিবা, এটা এখানে, এটা এখানে, আর y এর আগে যে সহগটা সেটাকে তুমি কী করবা, y এর আগের সহগটাকে চেঞ্জ করে দেবা, শেষ। তো কী করা যায়, আসো আমরা লিখি তাহলে লম্বের সমীকরণটা কী হবে। তাহলে আমি এইটুকু এখান থেকে লিখে দিলে কী লিখবো, আমি এখান থেকে লিখতেছি, আর সমীকরণটা লিখতেছি। তাহলে এখানে 3 ছিল, এখানে 4 ছিল, 4টা তাহলে এখানে আসবে, হবে কত 4x, আর এই 3টা কত হবে, এখানে হবে 4x, এখানে কত হবে 3y, 4x 3y। এখানে y এর আগে চিহ্নটা চেঞ্জ হবে, মাঝখানের চিহ্নটা না, y এর আগে যা থাকবে সেটা, y এর আগে আছে মাইনাস, তাহলে হয়ে যাবে কত প্লাস। এই হচ্ছে নিয়ম।
সহগগুলো এক্সচেঞ্জ করছি আর ওয়াইয়ের আগের চিহ্নটা চেঞ্জ করছি, উল্টাই যাবে। আর বাকি জায়গায় কী হবে, বাকি জায়গায় তো কে বসবে আগের মতো সমান সমান শূন্য, এই হচ্ছে সমীকরণ 4x + 3y + k শেষ। এইটুকু কাজ করার পর তুমি কী করবা, সিদ্ধ আগের মতোই কে এর মান বের করতে হবে, যেহেতু দেখবো। সুতরাং যেহেতু কী লেখা ছিল আমাদের, যেহেতু 1,0 বিন্দুগামী, এত বিন্দুগামী হলে এত বিন্দুগামী হলে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কী বের করবো, এই সমীকরণে মান বসায় কে এর মানটা বের করবো 1 0, x এর মান 1, y এর মান 0। x এর মান যে 1 বসায় দিয়ে কী আসবে, আসবে হচ্ছে 4 × 1 প্লাস y এর মানটা 0, তাহলে কত আসবে 3 × 0, তাই কে এর মানটা কত আসবে, কে সমান সমান কত 0, মানে 4, এখানে কত আসবে 3 × 0 মানে কত 0, 4 + k। তাহলে আলটিমেটলি বুঝতে পারলাম যে সুতরাং কে এর মানটা কত, কে এর মানটা হচ্ছে -4। এবার তাহলে এখান থেকে কী লিখবো আমরা, এখান থেকে লিখবো হচ্ছে সুতরাং সমীকরণ কী হবে লিখবো, সুতরাং সমীকরণটা হবে এই লম্ব রেখার সমীকরণ। সুতরাং এই লম্ব সমীকরণটা হবে হচ্ছে এই যে কে এর মানটা -4 বসাই দেবো। এই যে কী লিখবো আমরা, যে 4x + 3y, কে এর মান -4, দেখেন দিব -4 = 0। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, একদম সুন্দর ক্লিয়ার। তো লম্ব রেখার সমীকরণটা ভাই তোমার কিন্তু পরীক্ষায় লাগবে, লম্ব রেখার সমীকরণ লাগবে এবং সমান্তরাল রেখার সমীকরণ তোমার মাস্ট পরীক্ষায় লাগবে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে আসে। গেল এই জিনিসটুকু আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারলাম। আমরা কিন্তু চলে আসছি 9 10, তাহলে বুঝতে পারতেছো 9 10-এর পরে কি আছে, 11 12 তাই শেষ। আর মাত্র কয়েকটা জিনিস, এতটুকু করলেই তোমার জন্য এইচএসসি পরীক্ষার জন্য তোমার এনাফ। তো চলো আমরা শুরু করি এবার পরেরটা। বলছে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে, তোমাকে বললো কি যে ভাই এই হচ্ছে একটা সমান্তরাল রেখা, হ্যাঁ শুরু করে দিই। আর নিচে এটা হচ্ছে আরেকটা সমান্তরাল রেখা, এই দুইটা সমান্তরাল রেখা আর কি। হ্যাঁ, যে বলো এই দুইটা পরস্পর সমান্তরাল রেখা। তো এই রেখাটার মধ্যবর্তী দূরত্ব কত, তো এই সমান্তরাল রেখাটার মধ্যবর্তী দূরত্ব, তো আমাকে বললো কি এই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটা বের করো। দুটো সমান্তরাল রেখা আছে পাশাপাশি, এদের মধ্যে যে দূরত্বটুকু, লম্ব দূরত্বটুকু সেটা বের করো। সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কিন্তু, হ্যাঁ এই লম্ব দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝেছি আমি। এই লম্ব দূরত্বটুকু কী হবে, সমান্তরালের লম্ব দূরত্ব, নাম দিলাম ডি। সেটা বের করার নিয়ম হচ্ছে আমাদের, মনে করো দুটো যদি সরলরেখা থাকে, তাহলে মনে করো এরকম যে ax + by + c, তাহলে এই দেখো একটা সরলরেখা দেওয়া আছে ax + by + c, তাহলে প্রথম রেখার জন্য নাম দিলাম আমরা c1। আর আরেকটা রেখা থাকবে, দুইটা সমীকরণ, দুইটা রেখা। তো এই আরেকটা সমীকরণের সহগটা হবে কি c2, একটা c1 একটা c2। আর a1 b, a আর b কি, ab হচ্ছে x এর সহগগুলোকে বলি আমরা a, y এর সহগগুলোকে আমরা বলি কি b। এই হচ্ছে জিনিস। তাহলে লম্ব দূরত্বটুকু হবে, উপরে হবে c1 - c2, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিব আমরা, এই জন্য ঢেউ চিহ্ন দিছি, ডিফারেন্স চিহ্ন দিছি, যে c1 - c2। আর নিচে হবে কত, √a² যোগ b²। এই হচ্ছে জিনিস, √a² যোগ b²। এবার তাহলে এখান থেকে আমরা কাজ করি, এখান থেকে করলে কি আসবে দেখো, c1 - c2 আর নিচে √a² যোগ b²। তার মানে আমরা জাস্ট এই কাজটা করি। একটা উদাহরণ দেখি, সরাসরি ভালো বুঝতে পারবা। তবে এটার জন্য একটা শর্ত আছে কিন্তু, যে এই যে দুইটা দেখো, এই দুটো বলছে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝানো হয়েছে, লম্ব দূরত্ব বোঝানো হয়েছে। তার মানে ডি এর মান বের করতে বলছে, বুঝলাম। তো এই দুটো রেখা কি সমান্তরাল, সেটা সবার আগে তোমাকে বুঝতে হবে। দেখো হ্যাঁ সমান্তরাল, কেমনে বুঝলাম, সমান্তরাল হওয়ার জন্য অবশ্যই এক্স এর যে সহগগুলা এগুলো মোটামুটি সেম হইতে হবে। এক্স এর সহগ 3, এখানেও 3 হইতে হবে। ওয়াই এর সহগ 4, এখানেও 4 হইতে হবে। কিন্তু 4 নাই তো, 6 আছে, 8 আছে, কিন্তু না 4ই আছে বা 3ই আছে। কেমনে, তুমি এই পুরো সমীকরণটাকে দুইটা ভাগ করে দাও, দেখো তো কি আসবে, 3x 4y 4, তখন কিন্তু ঠিকই মিলে যাবে। তার মানে সমান্তরাল রেখার এই জিনিসগুলো সেম হয় বা এদের অনুপাতটা সমান হয়। তুমি যদি এখান থেকে নাও 3/6 নাও, দেখো আমরা সেটা লিখে রাখছি যে সমান্তরাল হওয়ার শর্ত, দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে শর্তটা কি, শর্ত হচ্ছে অবশ্যই তাদের ঢালগুলো সমান হবে, তার মানে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল সেম হবে। ধরলাম এই রেখার ঢাল হচ্ছে m1 আর এই রেখার ঢাল হচ্ছে m2, তাহলে এদের ঢালদ্বয় সমান হবে। অথবা এদের যে এক্স এর সহগগুলা আর এদের যে ওয়াই এর সহগগুলা, এই সহগগুলার অনুপাত সমান হবে। এ দেখো এখানে ভাগ করলে কত আসবে, 3/6 মানে কত আসবে, হাফ। 4/8 মানে কত, হাফ। দেখো অনুপাতটা সমান, তার মানে বুঝবো যে হ্যাঁ এরা সমান্তরাল। তো এইভাবে তোমাকে বুঝে নিতে হবে এরা সমান্তরাল কিনা। যখন তুমি বুঝবা সমান্তরাল,
তখন তুমি লম্ব দূরত্ব বের করবে কেন? লম্ব দূরত্ব বের করার আগে তোমাকে কী করতে হবে? এই কাজটুকু করে নিতে হবে। তোমাকে বলছে এত এত রেখা, তোমাকে এই রেখাটা তুমি জানোই, তাহলে বুঝতে পারলো আমার প্রথমত যে রেখাটা কি, আমি সলিউশন এখানে করতেছি আর কি, সলিউশন করতেছি আমি। রেখাটা কি আমাদের যে 3x + 4y + 2 = 0। এবং পরের যে রেখাটা খেয়াল করো, এই রেখাটা নিলে কিন্তু হবে না। আমি করবো কি, যে সহগগুলো সেম বানায় নিব। সহগ তো সেম না, এখানে আছে 6, এখানে আছে 8, তাহলে আমি কি ওরে ধরবো না ওরে ধরবো, ঝামেলা না। এই জন্য সহগগুলো সেম রাখতে হবে, ওইটার মতোই রাখতে হবে। তো দেখেই বুঝতে পারছো 2 দিয়ে ভাগ করলেই সেম চলে আসবে, তো এটা তোমাকে বুঝে নিতে হবে। তো 2 যদি আমি ভাগ করি তখন আসবে কত, 3x আসবে, আর 8y থেকে আসবে 4y, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে কত, 8কে ভাগ করলে আসবে 4, সমান সমান কত, 0। তাহলে এত এবং এত এর লম্ব দূরত্ব আমরা বের করবো, এত এবং এত এর লম্ব দূরত্ব, এত এবং এত এর লম্ব দূরত্ব। হ্যাঁ, তো লম্ব দূরত্ব আমরা ধরলাম যে ডি, সেটা বের করবো। তো সূত্রটা আমরা কি জানতাম? সূত্রটা আমরা জানতাম যে ডি = হয় হচ্ছে এরকম C1 - C2। হ্যাঁ, লিখতেছি আমি সূত্রটা আবারও, C1 - C2 মানে মডুলাস নিব আর কি, আমরা বড় থেকে ছোটটা বাদ দিব। আর নিচে কী হবে, যে হবে হচ্ছে এরকম যে a² যোগ কত হবে, b²। এবার আমরা এক কাজ করি, এখান থেকে হচ্ছে আমরা এটা করি, বাদ দিয়ে আমরা C1 - C2। খেয়াল করো C1 - C2, এখানে তো সব a b সেম সেম। এই দেখো C1, এই যে C1, এই যে C2, তো বড় কোনটা 4, তাহলে তুমি করবা কি 4 থেকে বাদ দেবা কত, 4 থেকে বাদ দেবা 2, বড় থেকে ছোটটা বাদ দিলাম, মডুলাস নিবা। ও এটা তো আমরা রুট ওভার পুরোটা দিয়ে ফেলছি, ওটা পুরোটা হবে না। ওকে, দাগ দিয়ে তারপর রুট ওভার দিব আমরা, এই দাগ দিলাম, নিচে রুট ওভারটা দিব। এবার কি a² b², এর আগে আছে কত 3, 2 জায়গায় 3 আছে, তাহলে হবে 3² যোগ বি এর গেছে কত, দেখো ওয়াই এর গেছে কত, বি মানে 4, তাহলে হবে কত 4²। আর উপরে কী হবে আমাদের C1 C2 সেটা লিখে ফেলেছি আমরা, এই দাগ দিলাম, মডুলাস দিলাম আমরা। C1 2, C2 হচ্ছে 4, তো C1 - C2 লেখা তুমি 2 - 4, সমস্যা নেই, তাও হবে। মডুলাস তো নিছো মানে প্লাস মানটা নিতে হবে। তাই তোমার এখানে হিসাব করলে আসবে কত, এইখানে হিসাব করলে তোমার আসবে হচ্ছে, সুতরাং এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা, যে এই মানটা আসবে হচ্ছে কত 2, মডুলাস আছে পজিটিভ 2 আসবে, আর রুট ওভার 3² 4² করলে আসবে কত 5 আসে, রুট করলে 5 আসে, 2/5। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, যে এত একক লম্ব দূরত্ব কত, এত একক, শেষ। বুঝতে পারলো কিনা? তাহলে এই হচ্ছে আমাদের জিনিসটা। যদি কখন জিজ্ঞেস করে লম্ব দূরত্ব বের করো, তখন আমি বের করে ফেলতে পারবো। লম্ব দূরত্ব হবে এরকম, লম্ব দূরত্ব হবে হচ্ছে এরকম, ঠিক আছে। এই তো সমান্তরাল শর্ত দেখছি। এবার মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে লম্ব দুটো রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, আমি এটাও এখানে অ্যাড করে দিই। দুটো রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত আমি এটাকে বাড়াই অ্যাড করে দিচ্ছি, একটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, যে পরস্পর লম্ব হওয়ার শর্ত। হ্যাঁ, দুটো রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো লম্ব হওয়ার শর্ত একটা মনে রাখলেই চলবে, যে লম্ব হওয়ার শর্ত কি, যে এদের যে ঢাল দ্বয়, এই ঢাল দ্বয়ের গুণফল হবে 1 - 1, m1 গুণ m2। তাহলে আমি লিখি সরাসরি m1 m2 লিখি আমি, যে m1 m2 সমান হবে -1। তাহলে এই যে দুইটা রেখা পরস্পর লম্ব, শর্ত কি এর ঢাল আর এর ঢাল গুণ করলে -1 আসবে, তাহলে বুঝবো কি হ্যাঁ এরা লম্ব। এই কথাটাকে মনে রাখো, ফাইন। তাইলে আমাদের চলবে লম্ব আর শর্ত, সমান্তরাল শর্ত গেল। এবার লম্ব দূরত্ব 10 নাম্বারটা আমাদের 10, তারপরে কি থাকবে 11 আর 12 থাকবে, তাইলে শেষ। লম্ব দূরত্বটা আমরা বের করবো কীভাবে, সরাসরি লম্ব দূরত্বটা আমরা বের করবো কীভাবে। তোমার লম্ব দূরত্বটা কীভাবে থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, বলবে এই বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব কত। ফর এক্সাম্পল আমি দেখাই এখানে চিত্র এঁকে, তোমার বুঝতে আরও সুবিধা হবে। আমি নিলাম কি হচ্ছে আমাদের একটা রেখা, বলবো কি এই রেখা হতে, এই যে একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া, বলবো যে এই বিন্দু হতে এই রেখার উপরে, এই বিন্দু হতে এই রেখার উপরে, রেখার উপরে এই বিন্দু হতে রেখার উপরে লম্ব দূরত্বটুকু বের করো, এই দূরত্বটা বের করো। একটা রেখা দেওয়া থাকবে, সরল রেখা, বলছে একটা বিন্দু হতে এই লম্ব দূরত্বটুকুর মান বের করো, এইটুকু মান বের করো। এবার এটা হচ্ছে সেই লম্ব দূরত্ব। তবে এবার কি, একটা বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি বিন্দু হতে রেখার উপর। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এটুকু ছোটো করে, যে বিন্দু হতে রেখার উপর, ব্র্যাকেট লিখে দিচ্ছি, যে বিন্দু হতে, একটা বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব। এটাও মনে রাখতে হবে, বিন্দু হতে রেখা, একটা বিন্দু দেওয়া থাকলে একটা রেখার উপর লম্ব দূরত্ব বলে এইটা, বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব, ঠিক আছে। তো এইটুকু কথা তুমি আলাদা করে মনে রাখো, বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে এটা। এবার খেয়াল করো বিন্দু হতে রেখার লম্ব দূরত্বটা কী হবে। সাপোজ এখানে বিন্দু দিলাম আমি এরকম, যে এটা x1, এটা হচ্ছে y1, একটা বিন্দু দিলাম আমি। হ্যাঁ, আর একটা রেখা দেওয়া আছে আমাকে, দিলাম এই রেখাটা কি, সাপোজ এই রেখাটা হচ্ছে এরকম, যে ax প্লাস by প্লাস c = 0, এরকম আছে। লম্ব দূরত্ব বের করবো কেমন, সূত্র কি, সূত্র হচ্ছে এই যে এইটা। তাহলে আমি সূত্রগুলো একটু বক্স করে রাখি আমরা আগেরবারের মতো, যে এই হচ্ছে আমাদের সূত্র ছিল এখানকার। হ্যাঁ, এটা আমাদের সূত্র ছিল।
আর এখানে আমাদের সূত্র ছিল এইটা, জিজ্ঞেস করে এই লম্ব দূরত্ব কী হবে, এইটা হবে ডি ইকুয়াল টু, এবার কী হবে খেয়াল করো, উপরে মডুলাস এবং নিচে উপরে কি আসছে, এই যে বিন্দুটা ছিল এই এক্স এর মান ওয়াই এর মান, সাপোজ 2,1 দেওয়া আছে, ওই 2,1 এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় বসাই দেবো, এক্স এর মান ওয়াই এর মান, তবে সিদ্ধ করবো, তাহলে উপরে হবে সিদ্ধ, আর আমরা এখানে সিদ্ধ করার পর যে মানটা আসবে মডুলাস মানে পজিটিভ মানটা নেব, তাহলে উপরে সিদ্ধ আর নিচে কী হবে সিদ্ধ ডিভাইডেড বাই নিচে কী আসবে, এই দেখো এই সমীকরণে যে এ ছিল, সমীকরণে যে বি ছিল এক্স এর সহগ ওয়াই এর সহগ, সে এ আর বিকে আমরা স্কোয়ার করে দেবো, শেষ। উপরে সিদ্ধ নিচে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, উপরে সিদ্ধ নিচে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। একটা অঙ্ক করি তাহলে ভালো বোঝা যাবে যে এই বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব কত, তো আসলে সরাসরি লিখবো আমরা, তাহলে সলিউশন এখানে করে দিচ্ছি, লম্ব দূরত্বটা হবে কত, এই লম্ব দূরত্ব হবে হচ্ছে ডি ইকুয়াল টু, আমি সূত্র লিখছি যেরকম উপরে সিদ্ধ হবে নিচে এ হবে, সিদ্ধ করে দিই আমি, এই যে 1 এক্স এর মান 2 ওয়াই এর মান, এক্স আর ওয়াই এর মান বসাই দিই, এক্স এর মান কত তার আগে খেয়াল করতে হবে সব কিছু সমান চিহ্নের এই পাশে আছে কিনা, আমি সব কিছু সমান চিহ্নের এই পাশে নিয়ে নিব, মডুলাস দিয়ে নিলাম, এক্স এর মান 1 তাহলে 3 একে 3, তাহলে বসাই দিলাম এখানে আমি 3, তাহলে 3 × 1 লিখলাম, প্লাস আছে তো প্লাস দিলাম, এখানে কত ওয়াই এর মানে 2, তাহলে 2 × 2 লিখলাম, সেটা 2 × 2, আর এই যে ইকুয়াল টু 4, ওই 4টা ওই পাশে ছিল, এই পাশে চলে আসবে সব কিছু, এই পাশে আসলে কত +4 ছিল, তাহলে -4 হবে, এ হচ্ছে জিনিস। আর নিচে কী হবে √a স্কোয়ার যোগ বি স্কোয়ার, এক লাইনে জিনিস করে দাও, এর মানটা কত খেয়াল করো 3 আর 2, তাহলে কী লিখবো তুমি এখানে যে 3 স্কোয়ার যোগ কত 2 স্কোয়ার, 3 স্কোয়ার যোগ হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে। এবার তুমি হিসাবটা করলে একটু মান পাই যাবা, খেয়াল করো উপরে আসতেছে কত, উপরে আসতে হচ্ছে 3, এখানে 4 +4 -4 কাটা থাকবে শুধুমাত্র 3, আর নিচে থাকতেছে √9 আর এখানে 4, তাহলে 9 4 13, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমাদের লম্ব দূরত্ব কত, এটা শেষ, বিন্দু হতে হবে লম্ব দূরত্ব এত, খুবই সহজ। তো এই কথাগুলো একদম ধরে ধরে তুমি যদি মনে রাখতে পারো তোমার জন্য খুবই ইজি, সিকিউ সলভ করা তোমার জন্য খুবই ইজি, আমি নিজে তোমাকে দেখাবো সেটা, ঠিক আছে। এইটা গেল আমাদের, এরপরে আসো 9 10 বলে ফেলছি, আর কয়টা আছে, দুইটা আছে, মাত্র দুইটা জিনিস, তাহলে কিন্তু তোমার শেষ, 11 এবং 12 নম্বর জিনিস, এবং এই দুইটা সৃজনশীলের জন্য আরও ইম্পর্টেন্ট। আসো সেটা আমরা দেখি কি বলছে, মধ্যবর্তী কোণ সৃজনশীলের জন্য আরও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ঘতে আসে, ঘতে তো নাই, খ বা গতে আসে আসলে। তো সরলরেখার সমীকরণে কি বলছে, সরলরেখার সমীকরণের মধ্যে আমরা এইটাও রাখছি আর কি সব কিছু। এখন না বলছে মধ্যবর্তী কোণ, সাপোজ দুইটা রেখা দেওয়া আছে, একটা সরলরেখা এইটা, একটা সরলরেখা হলুদটা, বলছে এই দুটো সরলরেখা যে একে অপরকে ছেদ করে গেল, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। দেখো এদের মধ্যবর্তী কোণ কিন্তু এখানেও একটা আছে, আবার এই ডটেড লাইনটুকু আছে, দেখেই বুঝাচ্ছে এটা ছোট কোণ, এটা বড় কোণ, এটা স্থূল কোণ, আর এটা কি সূক্ষ্ম কোণ, একটা সূক্ষ্ম কোণ হয়, একটা স্থূল কোণ হয়। এবার আমাকে বলছে পরীক্ষায় কি হবে, এই দুইটা রেখা দেওয়া থাকবে, হ্যাঁ, এই দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকে বলবে কি এদের মধ্যবর্তী কোণ বাইর করো, তাহলে কি করব, মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে θ = tan ইনভার্স ± m1 - m2, আর নিচে কি 1 + m1 m2 এরকম। হ্যাঁ, তাহলে সূত্রটা মুখস্থ করো, tan ইনভার্স m1 m2 m1 - m2, আর নিচে কি হবে 1 + m1 m2। এই যে প্লাস মাইনাস লেখা, তুমি অঙ্কটা করবে কি একবার প্লাস নিয়ে হিসাব করবা, ঠিক আছে, তখন একটা তুমি থিটা পাবা, প্লাস হিসাব করলে থিটা পাবা, মাইনাস নিয়ে হিসাব করলে কি তুমি আর একবার থিটা পাবা, তোমার কাজই হচ্ছে এইটা, দুইটা থিটা বের করা, হিসাবটা খালি একবার প্লাস নিয়ে একবার কি মাইনাস নিয়ে, এই দুইটা থিটা আসলো, এই দুইটার থিটার মধ্যে কি হবে, একটা হবে কি সূক্ষ্মকোণ, একটা হবে সূক্ষ্মকোণ, এবং আরেকটা কি হবে স্থূলকোণ। হ্যাঁ, এই দুইটা সূক্ষ্মকোণ, দুইটা কোণের মধ্যে একটা সূক্ষ্মকোণ পাবা, একটা স্থূলকোণ পাবা, হ্যাঁ, একটা সূক্ষ্মকোণ পাবা, একটা স্থূলকোণ পাবা। এই যে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ পাইলা তুমি, ভালো কথা। এবার এই সূক্ষ্মকোণ স্থূলকোণের মধ্যে, এই সূক্ষ্মকোণ স্থূলকোণের মধ্যে বুঝবা কিভাবে কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ, দেখেই ভ্যালু দেখেই বুঝবা। দুইটা মান বের করছো, একটা মনে করো 45 ডিগ্রি আসছে, একটা 118 ডিগ্রি আসছে, মান দেখেই তুমি বুঝবা যে আচ্ছা কত, যে বড় যেটা থাকবে, জানোই তো স্থূলকোণ 90 ডিগ্রির চেয়ে বড় তুমি পাবা, আর এদিকে সূক্ষ্মকোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট পাবা, এটা তোমাদের জানা আছে। তো এটা হচ্ছে জিনিস, তো পরীক্ষায় এটা দিয়ে অঙ্ক আসে। আমরা সিকিউতে প্র্যাকটিস করবোই, তার আগে আমরা এখানেও একটা সিম্পল অঙ্ক দেখে নিই, ওয়ান শট কোশ্চেন আকারে, যে আচ্ছা এটা যদি আমাদের পরীক্ষা আসতো, এই ধরনের অঙ্ক কীভাবে আসতে পারতো পরীক্ষায় খতে বা গতে, সেটার একটা সমাধান দেখা যায়। বলছে দুইটা সরলরেখা -1,2 বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভালো। বলছে রেখাটির সমীকরণ বের করো, রেখা দুটির সমীকরণ কত, তো এরা যে উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, সেইটার একটা ইনফরমেশন দেওয়া আছে, তাহলে বুঝতে পারতেছি থিটার মানটা কত, এখানে থিটার মানটা আমি একটা আইডিয়া পাচ্ছি যে আচ্ছা 45 ডিগ্রি, ভালো কথা।
এখন তোমাকে একটা জিনিস বলছি কি যে এই হচ্ছে রেখা দুটির সমীকরণ বের করা। সমীকরণ যদি বের করতে চাই তাহলে আমার কী লাগবে? আমি জানি দুইটা সরলরেখা এত বিন্দুগামী, দুইটা সরলরেখা, তাহলে দুইটা সরলরেখায় এত বিন্দুগামী, তাহলে আমি বিন্দু জানি। আমি দুইটা সরলরেখা বের করতে চাই তাহলে দুইটা ঢাল লাগবে, তাহলে আমার কি এইটা M1ও লাগবে, এটা কি M2ও লাগবে, দুইটা ঢাল আমার লাগবে, ঠিক আছে? তো আমি দুইটা ঢাল কীভাবে বের করতে পারি তো সেটা চলো আমরা হিসাব করি। একবার প্লাস নিয়ে অঙ্ক করলে একটা ঢাল আসবে, মাইনাস নিয়ে করলে একবার ঢাল পাবো না, তো দেখি কীভাবে করা যায়। তো ভালো কথা, আমি হচ্ছে এইটুকু মুছে দিচ্ছি আপাতত, নাহলে অনেকে ভাবে এটা কিসের চিত্র। বুঝাইলাম আর কি যে ভাই আমার মেইন জিনিস হচ্ছে সরলরেখা সমীকরণ বের করতে বলছে, বিন্দু জানি, ঢাল লাগবে। যেহেতু দুইটা সমীকরণ তো দুইটা ঢাল আসবে একা একাই, আমার টেনশন নাই। তো বলছে এত রেখার সাথে 45 কোণ উৎপন্ন করতে, ওই রেখাটা ঢাল কত? আমি ঢালটা বের করি যে ওই রেখাটা ঢাল কত। সাপোজ লিখতেছি আমি, সলিউশন করতেছি আমি, প্রথমে বের করি আমরা যে 3x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0 প্লাস 7 ইকুয়াল টু 0 এত রেখার ঢাল, হ্যাঁ এত রেখার ঢাল, এত রেখার ঢাল। তো আমি সরাসরি ঢাল বের করবো, শর্টকাট দিয়ে বের করবো, আমরা একটু শর্টকাট দিয়ে বের করবো, কারণ এটা আমাদের বিশাল একটা অঙ্কের মাঝখানে কাজে লাগতেছে, তো আমার বড় কথা দরকার নেই। কি শিখছিলাম? মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, তো মাইনাসটা দিয়ে নিলাম আমরা। এক্সের সহগ হচ্ছে 3 আর ওয়াইয়ের সহগ হতো -1, তাহলে হিসাব করলে আসলে কত? শুধু 3। তাহলে একটা রেখা ঢাল হচ্ছে কত? 3। ওকে, আমি একটা রেখা ঢাল জানি এবং জানি তারা কত কোণ তৈরি করছে এরা পরস্পর। তো এবার লিখবো, আমরা জানি, আমরা কি জানতাম? সেই সমীকরণটা জানতাম, সেই সমীকরণটা লিখি আমরা, যে আমরা জানি কি এইখান থেকে যে এই শুধু জানতাম আমরা এই ট্যান ইনভার্স এটা, তো ট্যান ইনভার্সটাকে ওই পাশে লিখি আমি, ট্যান থিটা। হ্যাঁ, আমরা জানি ট্যান থিটা সমান কি, যে প্লাস মাইনাস থাকলো, আর M1 মাইনাস M2, তো আমি তো জানি এই যে একটা জিনিস জানি, M জানি, তাহলে কি লিখবো আমি এখানে যে 3 মাইনাস কি M2 বা M, একটা নাম দিলাম আমি এখানে, হ্যাঁ 3 মাইনাস M দিলাম। তো দুইটা ঢাল ছিল, এই যে একটা ঢাল M1, আমি M1 এর মানটা পেয়ে গেলাম 3, আমি M2 এর মানটাকে M লিখলাম, যে ঢাল আকারে আসুক, সমস্যা নেই। বা M2 লেখো, কোনো আপত্তি নেই কারো, হ্যাঁ আমি তো M2 লিখতেছি মনে করো, সমস্যা নেই। আর নিচে কী আসবে আমাদের? 1 প্লাস M1 M2, তাহলে কী লিখবো তুমি? 1 প্লাস এই যে M1 এই যে M2, হ্যাঁ এভাবে লেখো, সমস্যা নেই, গেল একটু। এবার তুমি যে এই যে করলা ঢালগুলো বের করবা, তো আমি তো M দিয়ে লিখছি, M2 বারবার লেখা থেকে আমি শুধু M দিয়েই লিখি, হ্যাঁ তাহলে আমার জন্য ইজি হবে, বারবার M2 লিখতে হবে না। বুঝলাম, দুটো ঢালের মধ্যে একটা ঢাল আমি জানি, আরেকটা ঢাল আমি লিখলাম কি M, সহজ কথা, একটা ঢাল জানি আর আরেকটা ঢাল কি লিখলাম আমি? M লিখলাম, মনে করো। ভালো, এবার এইখান থেকে হিসাব নিকাশ করে তোমাকে কী করতে হবে? M বের করতে হয়। তুমি কিন্তু অলরেডি জানো কত কোণ তৈরি করে? 45। লিখবা তুমি এখানে tan 45, হ্যাঁ tan 45 ডিগ্রি, আর এখানে কি থাকতেছে? কিছুই থাকতেছে না, যা আছে তাই, 3 মাইনাস M, আর কি থাকতেছে? 1 প্লাস হচ্ছে কত? 3M। tan 45 ডিগ্রির মান কত? 1। tan 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1। তো 1 সমান হবে হচ্ছে প্লাস মাইনাস এরকম 3 মাইনাস M, আর সাথে কী হবে? 1 প্লাস 3M। এবার তুমি করবে কি? একবার প্লাস নিয়ে অঙ্ক করবে, একবার মাইনাস নিয়ে অঙ্ক করবে, হ্যাঁ আমি এটুকু এই সাইডে করতেছি এখানে, হ্যাঁ এদিকে করে রাখতেছি আমরা, যে প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে। তো প্লাস নিয়ে হিসাবটা করো, প্লাস হিসাবটা করলে কী আসবে? তো যদি গুণ করে দাও, তো এটা আসবে হচ্ছে 1 প্লাস 3M, তো লিখতেছি আমি এখানে 1 প্লাস 3M, আর ওই পাশে থাকবে কত? যা আছে তাই, 3 মাইনাস M। এবার তুমি হিসাব করো, এমগুলো সব এক সাইডে নাও, 3M থেকে এই পাশে আসলে কত হবে? 4M হবে, 4M, আর ওই পাশে গেলে হবে কত? 3, এইটা ওইদিকে গেলে হবে কত? -1, আসবে 2, তাহলে 2তে ভাগ করে আসবে কত? হাফ। ওকে, প্লাস নিয়ে করে পেলাম আমরা কত? হাফ। এবার লিখবো কত আমরা? মাইনাস নিয়ে, তাহলে মাইনাস নিয়েও সেম অঙ্কটা আমি একবার করবো, মাইনাস নিয়ে। তো করো, মাইনাস নিয়ে করলে কী আসবে খেয়াল করো, মাইনাস নিয়ে করলে আসে তখন আমাদের এরকম, যে মাইনাস যদি নিই আমরা, তাহলে গুণ করবো আমরা, এই মাইনাস আছে দিলাম, আমি ধরলাম এরকম, আমি আগে এইটার সাথে এটা গুণ করে দিই, আর তাহলে আসবে কত? 1 প্লাস 3M, আগে লিখে নিই 1 প্লাস 3M, আর সামনে তো মাইনাস আছে, এবার মাইনাস মানে কি? এই যে এই সামনে মাইনাস আর এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত? -3 প্লাস M। হিসাব যদি করো 3M থেকে M বাদলে আসবে কত? 2M, আর ওইখানে আসবে কত? ওইখানে আসবে হচ্ছে -1টা ওই পাশে গেলে হয়ে যাবে, 1টা গেলে -1 হয়ে যাবে, -4 হবে, তাহলে M ইকুয়াল হবে কত? M ইকুয়াল হচ্ছে -2। M এর দুইটা মান পেয়ে গেলাম। এইবার আমার তো আসলে সরলরেখার সমীকরণ কী করবো? আমি বিন্দু জানি ভাই, বিন্দু জানি, তাহলে বুঝি দুইটা সরলরেখা এত বিন্দু গামী, লিখবো আমি এখন, হ্যাঁ এখন আমি সমীকরণ লিখবো আর কি। এখন কি লিখবো? 1,2 -1,2 বিন্দুগামী, -1,2 বিন্দুগামী, এবং ঢাল, একবার ঢাল কত? হাফ, এবং ঢাল হাফ হলে সমীকরণটা আমি একবার লিখবো, কারণ দুইটা সমীকরণ তো বের করবো আমি। হাফ হলে সমীকরণটা কী হয় খেয়াল করো, সমীকরণটা লিখবো হচ্ছে আমরা এরকম, y মাইনাস y1 কত? 2, y মাইনাস y1 ইকুয়াল টু M, M এর মান কত? হাফ,
এক্স মাইনাস এক্স ওয়ান কত -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এই যে একটা সমীকরণ চলে আসলো, শেষ। একটা সমীকরণ কিভাবে 2 দিয়ে গুণ করে দাও, এই 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2y মাইনাস কত 4 ইকুয়াল টু কত x প্লাস 1। সব এক পাশে আনলে সমীকরণ পাবা। একটা সমীকরণ শেষ, আমি এক পাশে আনতাছি না, তুমি এক পাশে নিতে পারবা। গেল। তুমি কি লিখবো আবার, জাস্ট আটটা দেখাই দিই। 8 সমীকরণ যেমন ছিল সেটা। এবার কি, এবারে ঘটনা হচ্ছে -1 2 বিন্দুগামী, সমস্যা নয়, এত বিন্দুগামী এবং কি ঢাল কত, এবং ঢাল হচ্ছে কত, ঢাল হচ্ছে -2, ঢাল -2 হলে এবার তাহলে সমীকরণ কি লিখবো আমরা, লিখবো কি সেম আগের মতোই, যে y মাইনাস y1 কত, এই যে 2, y মাইনাস y1, এম এর মানটা কত -2, x মাইনাস x1 করলে সেটাই আসবে। ঠিক আছে, ডান। তাহলে এই হচ্ছে সমীকরণ। তো আমি এটাকে ভাঙলাম না, তুমি তো এটাকে এক পাশে নিয়ে ভেঙে দিও, সমস্যা নেই। এই যে 2টা সমীকরণ বের করতে বলছিল, 2টা সমীকরণ বের হয়ে গেল। তাহলে এই 2টাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এই 2টা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। দ্যাটস ইট। তো এইভাবে তোমার পরীক্ষা আসতে পারে। এগুলোই আসলে দেখো কতগুলো জিনিস কাজে লাগছে। ঢাল বের করা শিখছে, সূত্র সেটা কাজে লাগছে, মধ্যবর্তী কোণের সূত্র সেটা কাজে লাগছে, আবার ওই যে সমীকরণ লেখা শিখছিল ঢাল আর বিন থাকবে সেটাও কাজে লাগছে। অঙ্কগুলো এরকমই হয়। তো যদি তুমি একটু প্র্যাকটিস করতে পারো, একটু মাথায় রাখতে পারো সবগুলো কনসেপ্ট, তাহলে একবার ইজিলি বের করা সম্ভব। ঠিক আছে, গেল। এটা আমাদের লাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা পরীক্ষাতে আরও বেশি আসে, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে মনে করো নাম্বার আইসা বৈশা আছে, হ্যাঁ, মনে করো যে 10টা বোর্ডের মধ্যে দেখা যাবে কি যে 6টা বোর্ডে এটা দিয়ে আসছে, এটা মাস্ট। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আসবেই এরকম জিনিস আর কি। মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এটা 4 নাম্বারের জন্য পরীক্ষা আসে। তোমাকে বলছে কি যে ভাই এই যে 2টা সরলরেখা দেওয়া আছে, এত এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে ধরলাম এই হচ্ছে একটা রেখা, এই হচ্ছে একটা রেখা। এবার যখন এই রেখাটা তুমি কী করলাম, এরকম 2টা কোণ পাওয়া গেছে না, এই দেখো এর মধ্যবর্তী কোণ একটা ধরলাম, এই মধ্যবর্তী কোণ ধরলাম, এই যে এই একটা মধ্যবর্তী কোণ আগের মতোই। হ্যাঁ, তাহলে এই সাদা একটা, অন্য কালের একটা কি, আর এই গোলাপি মনে করে একটা, 2টা মধ্যবর্তী কোণ। তো সেই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই দেখো এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক তো একটা, এইটা তাই না, এই যে এইটা। তাহলে এই সবুজ রেখার সমীকরণ বের করতে হবে। আবার এই সাদাটার যে মধ্যবর্তী কোণ, এটার সমদ্বিখণ্ডিত করলে কি আসবে, এরকম কিছু একটা আসবে, সবুজ না দিলে হলুদ দিয়ে আর কি। কি বললাম, এই যে এই হলুদ, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে আমার এই সাদা রেখার সমীকরণ লাগবে আর এই হলুদ রেখার সমীকরণ লাগবে, এই 2টা রেখার সমীকরণ। এই তীর চিহ্ন দিয়ে রাখছে, এই 2টার সমীকরণ তোমাকে বের করতে বলছে। মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডিত করছে, ওই রেখাগুলোর সমীকরণ বের করো। কেমনে করবা, তো কীভাবে করবো খেয়াল করো, খুবই সহজ নিয়মটা মনোযোগ দিয়ে একবার শুনবা। বলছে এত এবং এত এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এবার মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক সেটা বের করা খুবই সহজ, তোমাকে জাস্ট মনে রাখতে হবে। দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে আর এখানে যে সমীকরণটা দেওয়া আছে, সব কিছু আগে এক পাশে নিব, মানে এইভাবে রাখবা, ডান পাশে সমান শূন্য থাকবে, ডান পাশে সমান শূন্য থাকবে, থাকলে ভালো। এবার তোমার কাজ কি, উপরে হবে জাস্ট প্রথম যে সমীকরণটা ছিল বসাই দিবা, চোখ বন্ধ করে সমীকরণে যা লেখা আছে তাই বসাই দিবা। এ দাগ দিয়ে নেবে একটাকে, মাঝখানে সমান চিহ্ন, তারপরে দাগ, আর এখানে প্লাস মাইনাস দিয়ে নিবা। তারপরে কি a1x প্লাস এখানে যা সমীকরণ থাকবে প্রশ্নে সেটাই বসাই দিব, b1y প্লাস কত c1, শেষ, কোনো চেঞ্জ নাই। নিচে আসবে শুধুমাত্র রুট ওভার এই যে x এর সহগ আর y এর সহগ, তার মানে এরকম যে a1 স্কোয়ার যোগ কত হবে b1 স্কোয়ার, খুবই সহজ। সেম কাহিনী ঘটবে এখানেও, এখানে যা সমীকরণ লেখা আছে দেখে দেখে জাস্ট বসাই দিবা, a2x প্লাস এখানে শূন্য দিবা না, খালি ওইটাই বসাবা, প্লাস হচ্ছে কত b2y প্লাস কত c2, আর নিচে কি আসবে, এরকম আসবে যে a স্কোয়ার যোগ কত আমাদের এখানে b1 স্কোয়ার, শেষ। বুঝতে পারলা, এই হচ্ছে ঘটনা। গেল। আর মাঝখানে থাকবে প্লাস মাইনাস, তার মানে এটা করলে তুমি যদি সমাধান করে মানটা বসানোর পরে ক্রস গুণ করে জাস্ট হিসাব করবা, যোগ বিয়োগ করবা, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসবে কয়টা, অ্যান্সার হবে 2টা, কারণ কি এটা ছিল সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক একটা, আর একটা দেখো বড় কোণটা ছিল স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তো সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক এবং স্থূল কোণের সমদ্বিখণ্ডক 2টা কোণ বের হবে, 2টা অ্যান্সার বের হবে। প্লাস নিয়ে হিসাব করলে একটা বের হবে, মাইনাস নিয়ে হিসাব করলে আরেকটা বের হবে। আর তোমাকে শুধু বুঝতে হবে, পরীক্ষায় শুধুমাত্র বলতো যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, প্লাস নিয়ে হিসাব করতাম, মাইনাস নিয়ে হিসাব করতাম, বলতো যে হ্যাঁ এই 2টা হবে অ্যান্সার। এবার
পরীক্ষায় স্পেসিফিকভাবে বলতে পারে যে শুধুমাত্র সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করো। এখন তোমাকে তাহলে বুঝতে হবে প্লাস নিয়ে অঙ্কটা করবো নাকি মাইনাস নিয়ে অঙ্কটা করবো, কারণ প্লাস নিয়ে করলে একটা, মাইনাস নিয়ে করলে আরেকটা বের হবে। তো তোমার তো দুইটা চাই না, একটা চাইছে। তো সূক্ষ্মকোণ কখন হবে, স্থূলকোণ কখন হবে, সেটা তোমাকে জানতে হবে। তো সেটা জানবো কীভাবে, তার জন্য তোমাকে এই জিনিসটুকু মনে রাখতে হবে। এই যে আমাদের এখানে জিনিসটুকু আছে, এই বক্সের আন্ডারে জিনিসটুকু তোমাকে মনে রাখতে হবে, এই জিনিসটুকু মনে রাখতে হবে। খেয়াল করো, সবার আগে যখন তুমি এই সমীকরণ বের করবার সিদ্ধান্ত নিবা, আচ্ছা আমি প্লাস নিয়ে অঙ্ক করবো নাকি মাইনাস নিয়ে অঙ্ক করবো। তোমাকে বের করতে বলছে, মনে করো স্থূলকোণ বের করো, স্থূলকোণের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা ভালো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। একটাই কাজ, তোমার কাজ হচ্ছে শুরুতেই এই যেখানে A1 B1 আছে, A2 B2 আছে, এই মানগুলা থেকে তোমার এই কাজটা করা, A1 A2 যোগ B1 B2। এটা করার পরে দেখবা প্লাস আসছে নাকি এটা করার পরে মাইনাস আসছে। সহজ কথা, তুমি সবার আগে করবা কি, সাইডে দাগ দিয়ে A1 A2 যোগ B1 B2 করবা। করার পর যদি দেখি মানটা প্লাস আসছে, প্লাস আসলে কি হবে, প্লাস আসলে হবে হচ্ছে স্থূলকোণ। যদি এই যোগফলটা প্লাস আসে, দেখো নিয়মটা শিখাই দিই, মনে রাখা সহজ। দেখো উল্টা কিন্তু, প্লাস হলে স্থূলকোণ, মাইনাস হলে সূক্ষ্মকোণ। তো এখানে উল্টা, মাইনাস হলে স্থূলকোণ, প্লাস হলে সূক্ষ্মকোণ। তো তুমি মনে রাখবা কীভাবে, ঝামেলা তুমি মনে রাখবা আমার মতো করে, খুব সহজ। A1 A2 বের করবা, A1 A2 যোগ B1 B2। এটা করার পর দেখবা শূন্য থেকে বড় আসছে কিনা, শূন্য থেকে বড় মানে কি পজিটিভ। যদি এটা পজিটিভ আসে তাহলে পজিটিভ নিয়ে কাজ করলে স্থূলকোণ হবে। যদি দেখো শূন্য থেকে কম আসছে মানে নেগেটিভ, যদি এটা নেগেটিভ আসে তাহলে নেগেটিভ নিয়ে কাজ করলে হবে স্থূলকোণ। তার মানে পজিটিভ আসলে পজিটিভ নিয়ে কাজ করলে স্থূলকোণ হয়। A1 A2 B1 B2 যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ নিয়ে কাজ করলে স্থূলকোণ হয়। তো স্থূলকোণ এটা মনে রাখবা, বাকিটা উল্টা। যদি প্লাস হলে স্থূলকোণ হয় তাহলে মাইনাস হলে সূক্ষ্মকোণ। এখানে মাইনাস হলে স্থূলকোণ হলে কি, প্লাস হলে সূক্ষ্মকোণ। এই হচ্ছে জিনিস। তো এইভাবে তোমাকে জিনিসটা মনে রাখতে হবে। তো ভালো কথা, তো আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখবো যে কীভাবে পুরোপুরি অঙ্ক করে দেখবো যে কীভাবে এই জিনিসটা করতে হয়। যেমন এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা খেয়াল করলেই আমরা সিকিউ অ্যানালাইসিসের জন্য রেডি হয়ে যাবো যে এই অঙ্কগুলা কীভাবে এখান থেকে সিকিউর অ্যানালাইসিস করতে হবে। আমাদের এই ওয়ান শট কোশ্চেনের লাস্ট প্রশ্ন, আমাদের ওয়ান শটের লাস্ট প্রশ্ন, সেটা খেয়াল করো কী বলছে। এখানে একটা এরকম কিছু একটা দেওয়া আছে, উদ্দীপকে এভাবেই থাকে, সরাসরি সমীকরণ দেওয়া থাকে না, চালাকি করতে বের করে নিতে হয়। তো আমাকে বলছে কি, এখানে বলছে যে আচ্ছা ABC তিনটা বিন্দু দেওয়া আমি দেখতে পাচ্ছি, বলছে AB ও AC এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে ওই যে একটু আগে যেটা দেখলাম যে কোণের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো কীভাবে করবো আমি এটা, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। সবার আগে তোমার AB আর AC এর রেখাটা লাগবে। তো এখানে AB রেখাও দেওয়া নাই, AC রেখাটাও দেওয়া নাই, সমীকরণ দেওয়া নাই। তো আমরা বের করে নিব। একটু আগে শিখছি আমরা, যদি কখন দেখি দুটো বিন্দু দেওয়া, এ বিন্দু বি বিন্দু, এ বিন্দু সি বিন্দু, তো বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে কী করা যায়, যে সমীকরণটা বের করা যায়। তো আমরা সবার আগে সমীকরণটা বের করব, তারপরে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটাও বের করব। পরেরটা এই অঙ্কটাই পরীক্ষা এভাবে না আসে, এভাবে আসতে পারতো যে AB ও AC এর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করো। পরীক্ষা আসতে পারতো AB ও AC এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো। যখন তুমি এক নাম্বারটা করবা সেখানে সূক্ষ্মকোণও বের হবে, সেখানে স্থূলকোণও বের হবে। কিন্তু এগুলো যদি চাইতো ওই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ থেকে একটা খালি অ্যান্সারে লিখতো যে এইটা সূক্ষ্মকোণ হবে, এইটা স্থূলকোণ হবে। তো সেই সিদ্ধান্ত নিব কীভাবে, ওই যে A1 A2 B1 B2 যোগফল মানে যোগটা করে। তো ভালো কথা, আসো আমরা করি। সবার আগে AB আর AC এর সমীকরণটা বের করি। আমি যেই দুটো সমীকরণের কথা বলছিলাম সেই দুটো সমীকরণ আগে বের করি। তাহলে আসলে কি আমরা এখানে যে AB এর সমীকরণ, হ্যাঁ AB রেখার সমীকরণ, তাহলে AB রেখার সমীকরণ। তো আমি এই পাশে AB রেখার সমীকরণটা বের করব, হ্যাঁ। তো আমি এখানে বের করছি AB রেখার সমীকরণটা আমি এখানে বের করব। আর এই পাশে আমি করবো কি, AC রেখার সমীকরণটা বের করবো। AB এটা আমাদের কি AC, তাই না, AC, ওকে। AB রেখার সমীকরণ আর AC রেখার সমীকরণটা আমি আগে বের করে নিচ্ছি আগে, AB ও AC রেখার সমীকরণ। তারপরে আমি আসল কাজটা শুরু করবো আর কি, হ্যাঁ। তো আসলে আমরা শুরু করে হচ্ছে আর কি AB রেখার সমীকরণ। তো AB রেখার সমীকরণ বের করবো কীভাবে, দেখো তো তুমি খেয়াল করো, একটু আগে রেখার সমীকরণ শিখছো। AB এর মধ্যে A বিন্দু জানো, B বিন্দু জানো, দুটো বিন্দু দেওয়া আছে, চোখ বন্ধ করে লিখে ফেলবো। কি আমরা কি শিখছিলাম যে x মাইনাস x1 কত ধরলাম কি AB, তাহলে এটা হচ্ছে x1, তাহলে 2, আর y1 হচ্ছে কি 1, তাহলে 2 1, তাহলে লিখলাম আমি কি যে 2 x মাইনাস x1, আর নিচে কি হবে x1 মাইনাস x2, এই যে x2 মাইনাস, তার এখানে মাইনাস মিলে কত প্লাস, তাহলে দিলাম প্লাস, ইকুয়াল টু কি হবে y মাইনাস y1, y1 কত ওই যে 1, y মাইনাস y1, হ্যাঁ। আর এর কি হবে y1 মাইনাস y2, লিখবো কি এই যে y1 মাইনাস y2 কত 0, তাহলে লিখবো তো আমরা এখানে 0, ওকে ভাই।
এই হচ্ছে জিনিস। তো হিসাব করলে কী আসবে আমাদের এখানে? হিসাব করলে আসবে হচ্ছে, গুণ করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে এক্স মাইনাস টু, এই গুণ করলে 4 দিয়ে গুণ করলে আসবে কত, যে 4y মাইনাস কত আসবে 4, গুণ করে দিলাম আমি। হিসাব যদি একটু করি কী আসে খেয়াল করো, সব এক পাশে নিয়ে আসবো আমরা, এক্স মাইনাস 4y, এই মাইনাস 4টা এবার আসলে প্লাস 4 হবে, তখন প্লাস 2 হবে। এই একটা সমীকরণ বের হয়ে গেছে আমাদের, একটা ডান, আমরা একটা বের করে ফেলছি, দুইটা সমীকরণের মধ্যে একটা বের হয়ে গেছে, খুবই ভালো। এবার আমরা চলো হচ্ছে পরবর্তী সমীকরণটা বের করি। লিখে আমরা আসলে এখানে সেমভাবে লিখবো আমরা, যে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত, ওই সেম আগেরটা একটু, ও এবার তো না এবার এসি এ আর সি, এই দেখো এ আর সি, হ্যাঁ, তাহলে একেই আমরা ধরলাম এসি এক্স ওয়ান, এক্স মাইনাস টু, তাহলে কত হবে 2 মাইনাস এক্স টু, কত আমাদের এখানে মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বসাই দিলাম আমরা। ওকে, ওই পাশে কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানটা 1, তাহলে 1 মাইনাস কত হবে ওয়াই টু কত মাইনাস 2, তাহলে প্লাস 2 হয়ে গেল। ফাইন, আমরা আবারও বের করে ফেলি, 8 গুণ করে দাও, এখানে আছে 3, 2 একে 3, 3 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 3x মাইনাস 6, এখানে 2 দুগুণে 4, 4 দিয়ে গুণ করলে কত আসবে 4 মাইনাস 4, 4y মাইনাস 4, ভালো কথা। এবার তাহলে আমরা কাজ করি, এখান থেকে যে হিসাব করলে কী আসে দেখি, সব কিছু একপাশে নিয়ে আসো, যে 3x মাইনাস 4y, এই মাইনাস 4টা এবার আসলে কত হবে প্লাস 4, থাকবে হচ্ছে 2 সমান 0। এই হচ্ছে জিনিস আমি পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, এই দেখো দুইটা সমীকরণ আমি কিন্তু পেয়ে গেছি এখান থেকে, দুইটা সমীকরণ ডান, এই যে এক্সের এবং ওয়াইয়ের, মানে হচ্ছে দুইটা রেখা তাই তো আমাদের। এবার বলছে এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এবিসি রেখা পেয়ে গেছি, এবার লিখবো সুতরাং মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আসলে লিখতেছি আমরা, এবার লিখবো কি মধ্যবর্তী কোণে লিখবো। এখন আসল অঙ্কটা করি আমরা, আসো এখন মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এবার তুমি মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা কী করবা দেখো, তো লিখে আসো আমরা কীভাবে লিখবো, আমরা নিয়মটা কী ছিল, এই যে যা দেওয়া আছে আমি সেটাকে তুলবো, আমরা আগে দাগ দিয়ে বলছিলাম, একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে সমান চিহ্ন দিব, তবে একটা প্লাস মাইনাস থাকবে, একটা দাগ দিব, এখান থেকে প্যাটার্নটা ছিল। উপরে কী লিখবো আমরা, উপরে হচ্ছে প্রথম সমীকরণটা বসাই দিব চোখ বন্ধ করে, যা আছে এক্স মাইনাস 4y প্লাস 2, ওই পাশে যা আছে চোখ বন্ধ করে বসাই দিব 3x মাইনাস 4y মাইনাস 2, শূন্য দিব না, যা আছে এটুকু লিখবো। নিচে কী হবে, রুট ওভার a স্কোয়ার যোগ b স্কোয়ার, এর মান কত এখানে দেখো, এর মান কত 1, তাহলে হবে 1 স্কোয়ার, এখানে কত মাইনাস 4, তাহলে দেবো কত মাইনাস 4 স্কোয়ার, a স্কোয়ার যোগ b স্কোয়ার শেষ। এখানে সেম কাহিনী, এর মান কত 3, তাহলে হবে কত 3 স্কোয়ার, এখানে হবে কত মাইনাস 4, তাহলে মাইনাস 4 স্কোয়ারটাই লিখলাম আমরা। যদি আমরা হিসাব করি, যদি আমরা এখান থেকে হিসাব করলে কী আসবে খেয়াল করো, হিসাব করলে আমাদের আসবে কত, এই যে তো আমরা লিখি একটু, আমরা আড়াই গুণ করে দিই, আড়াই গুণ কত সেখানে 3 4 গুলো 5 আসলে 5 দিয়ে আমি সবাইকে গুণ করে দেবো, এখানে কত আসে 5, এই 5 দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাহলে আসবে হচ্ছে এখানে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার ওপর করলে 5 আসে, 5 দিয়ে আমি সবাইকে গুণ করে দেবো, এখানে গুণ করলে আসে হচ্ছে আমাদের 5x মাইনাস কত, 5x মাইনাস হচ্ছে কত আমাদের এখানে 20y, আসে কত 5 দুগুণ হচ্ছে 10। ওকে, এই প্লাস মাইনাসটা থাকবে আমাদের এখানে, প্লাস মাইনাসটা থাকুক, প্লাস মাইনাসটুকু থাকুক, বাকিটুকু লিখি আমরা। এইটুকু আমি এদিকে গুণ করে দিই, এবার এখানে এটা গুণ করলে কত আসে, এখানে আসে হচ্ছে 1, আর 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 17 রুট ওভার 17, তাহলে রুট ওভার 17 দিয়ে সবাইকে গুণ করবো আমরা, তাহলে রুট ওভার 17, আর এখানে কত আছে 3, তাহলে হবে এরকম যে 3 রুট ওভার 17x মাইনাস, এখানে রুট ওভার 17 গুণগুলো আসবে কত 4 রুট ওভার 17y। ওকে, এখানে মাইনাস 2 আসলে হবে কত, যে 2 রুট ওভার 17, এরকম একটা জিনিস। তো এই হচ্ছে লাস্টে আমরা আলটিমেটলি লাইনটা পাইলাম। এবার তোমার কাজ কি, একবার প্লাস নিয়ে হিসাব করা, একবার কি মাইনাস নিয়ে হিসাব করা, এই দুইটা সমীকরণ পাইলাম, একবার প্লাস নিয়ে অঙ্কটা করবা, একবার মাইনাস নিয়ে অঙ্কটা করবা, তাহলেই তোমার সমদ্বিখণ্ডকের দুইটা সমীকরণ চলে আসবে। আর লাস্টে গিয়ে তুমি কি বলবা, যে সমাধান যখন তুমি বলতে যাবা, আচ্ছা ঠিক আছে কোনটা সূক্ষ্ম কোণ কোনটা স্থূল কোণ সেটা বলবা কীভাবে, সেটা আসলে আমরা সিদ্ধান্ত নিই। এবার তো আমি অঙ্ক করতেছি যে প্লাস নিই, এটা প্লাস নিয়ে করে দেখি, প্লাস নিয়ে হিসাব করলে আমাদের কী আসে জিনিসটা, তো প্লাস নিয়ে হিসাবটা করি আমরা। আসো এখানে যা আছে তাই থাকুক, জিনিসটা হচ্ছে এরকম যে 5x মাইনাস 20y প্লাস কত 10, আর প্লাস নিয়ে করা মানে শুধু প্লাস থাকবে, জিনিসটা এরকম হয়ে যাবে রুট ওভার যে 3 রুট ওভার 17x মাইনাস 4 রুট ওভার 17y মাইনাস 2 রুট ওভার 17। এবার তুমি একটা কাজ করতে পারো, এক্সের সবগুলো একদিকে নিয়ে আসতে পারো,
কি জিনিসটা দাঁড়াবে, এখানে 5 ছিল, এখানে 3 রুট ওভার ছিল, তো জিনিসটা দেখতে হবে সেরকম যে 5 মাইনাস 3 রুট ওভার 17, আর সাথে কি আসছে আমাদের এখানে এক্স, এক্স থাকলো। ওকে, এই মাইনাসটা এই পাশে আসলে হবে কত, প্লাস, তাহলে প্লাস, এটা প্লাস আসলো, ওয়াইটা কমন নিই তাহলে কী আসবে, আমি এইটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়েছে, মাইনাস আছে না, এই পাশে আসলে হবে প্লাস, তাহলে প্লাস 4, তাহলে আমি ওয়াই কমন নিলে, ওয়াই যদি আমি কমন নিই তাহলে 4টা আমি আগে লিখলাম যে 4 রুট ওভার 17, কিন্তু এটার আগে তো মাইনাস আছে, তো মাইনাস 20 দিলাম আমি, সমস্যা নেই। ওকে, আর এখানে দেখো 10 আছে, ওই পাশে হচ্ছে কত, প্লাস, তো আমি এটাও এই পাশে নিয়ে আসলাম 10, আর কত আছে 2 রুট ওভার 17, এই যে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এত এক্স এত ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই হচ্ছে আমাদের একটা সমীকরণ চলে আসবে, অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, শেষ। আমি সুন্দর মতো সাজিয়ে ফেললাম জিনিসটাকে, একটা অ্যান্সার আসছে, প্লাস নিয়ে হিসাব করলে আমি একটা অ্যান্সার পাইছি। আবার এইটা সূক্ষ্ম কোণ না স্থূল কোণ বুঝবো কীভাবে, সেই সিদ্ধান্ত পরে নিচ্ছি আমরা। তার আগে মাইনাস নিয়ে আমরা সেম অঙ্কটা করে ফেলে আসো। যদি আমরা প্লাস না নিয়ে কী করি আমরা, যদি আমরা মাইনাস নিয়ে করি দেখো তাহলে কী আসবে, আমাদের এই পার্টটা চলে আসবে, অর্থাৎ প্লাস নিয়ে করলে আমরা একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে করলে আমরা আরেকটা সমীকরণ পাবো। প্রথমটা আমাদের জিজ্ঞেস করছিল যে এ ও বি ও এসি এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, তো এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, শেষ। কিন্তু যদি পরীক্ষায় বলতো যে এ বি ও এসি এর সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো, অথবা যদি বলতো এ বি ও এসি এর শুধুমাত্র স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করো, তখন আমরা কি চেক করতাম, সবার আগে এটা বের করে নিতাম যে এখন a1 a2 প্লাস b1 b2 এটা আমরা যোগ করতাম, করে দেখতাম মানটা কত আসছে। ফর এক্সাম্পল এটা করার পরে আমাদের আসছে কত, দেখো a1 a2 কোনটা, এই দেখো আমাদের যে সমীকরণ ছিল এটা হচ্ছে কি এক্স এর আগে যা থাকে সেটা কি a1, এই প্রথমটা a1, আর এটা কি a2, আর এই y এর আগে যা আছে সেটা কি b1, এখানে যেটা আছে সেটা কি b2, y1 মানে a1 a2 b1 b2। তো এটা করার পর দেখলাম মানটা আসছে 19, অর্থাৎ শূন্যের থেকে বড় আসছে। আর আমরা শিখে আসছিলাম একটু আগে, যদি শূন্যের থেকে বড় আসে, পজিটিভ আসে, এই ওয়াইটির মানটা পজিটিভ আসে, তাহলে পজিটিভ নিয়ে কাজ করলে পাবো স্থূলকোণ। তার মানে এই সিনারিওতে দেখো পজিটিভ আসছে, পজিটিভ নিয়ে কাজ করলে পাবো কি স্থূলকোণ। তার মানে আমাদের অ্যান্সারটা কী হবে, এই পজিটিভ নিয়ে কাজ করার পরে আসছে আমাদের এইটা, তাহলে এটা হবে আমাদের স্থূলকোণ। হ্যাঁ, তাহলে এটা হবে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা স্থূলকোণের ক্ষেত্রে, কারণ পজিটিভ নিয়ে কাজ করছি, যেহেতু পজিটিভ আসছে এই মানটা, তাহলে পজিটিভ নিয়ে কাজ করলে আমরা পাবো কি, পজিটিভ নিয়ে কাজ করলে পাবো কি স্থূলকোণের সমীকরণ। আর যদি নেগেটিভ আসতো, যদি এই মানটা নেগেটিভ আসতো, তাহলে এই নেগেটিভ নিয়ে কাজ করলে পাইতাম কি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, শেষ। তো এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে, যদি এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে এটা কী হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো এইভাবে জাস্ট আমরা করে ফেলতে পারি। এই অঙ্কগুলো পরীক্ষাতে প্রচুর আসে, এবং তোমরা এখান থেকে ঢাকা 19, কুমিল্লা 19, যশোর 17, রাজশাহী 18, এইরকম যেই অঙ্কগুলো আছে এই টাইপের একটু করে ফেলবা এখান থেকে, তাহলে দেখবা এই টাইপটা একদম মাথায় সুন্দরভাবে ঢুকে যাবে, এবং পরীক্ষা অনেক বেশি কিন্তু এই টাইপটা আসে। তো আমরা এরপরে যেটা করবো, আমরা সমস্ত জিনিসগুলো বুঝে ফেললাম যে আসলে টোটালি কোথায় কী নিয়ে কাজ করতে হয় সমীকরণগুলো। এবার আমরা দেখবো এগুলোকে একসাথে করে সিকিউর মধ্যে কীভাবে আমাদের আসে, সেই জিনিসগুলো আমরা দেখব আমাদের হচ্ছে এই সিকিউ অ্যানালাইসিস পর্বে। তো সেটা আমরা আগামী পর্বে দেখব, এবং সুন্দর করে সাথে আমরা MCQটাও দেখে ফেলবো। তো সবাই এতটুকু জিনিস খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলো। এই যা যা শিখছো এতটুকুই খুবই অল্প সময়ের মধ্যে আমরা শেষ করছি, এইটুকু তুমি খুবই ভালো মতো নখদর করে নিয়ে আসো, এইটুকুই বারবার করে সবগুলো জিনিস যেন তোমার মনে থাকে, মাথায় থাকে, এবং এই টাইপগুলো করে ফেলো। দেখা হচ্ছে সবার সাথে আমাদের এই সিকিউ অ্যানালাইসিস পর্বে।